হয়ে যাবে। তো আমরা জানি যে ইনকাম ট্যাক্সের 5টা হেড রয়েছে: ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে? যে ইনকাম তোমার ওপরের 4টে হেডে যাবে না, ওপরের 4টে হেডে বলতে স্যালারি, বিজনেস প্রফেশন, হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেইন, এই 4টে হেডে যাবে না, সেই ইনকাম চলে আসবে ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডার। ঠিক আছে? তো আমরা দেখেছিলাম যে ইনকাম ফ্রম আদার সোর্সেসে কি কি আসতে পারে, যেমন ডিভিডেন্ড, যদি কোম্পানি থেকে ডিভিডেন্ড পাও সেটা অলওয়েজ ইনকাম ফ্রম আদার সোর্সেস এসে যাবে। লটারি উইনিং, যে কোনো ধরনের লটারি যদি পেয়ে থাকো, লটারি উইন করে টাকা এলে সেটাও এসে যাবে। ক্রসওয়ার্ড পাজেল, হর্স রেসেস, কার্ড গেম। ঠিক আছে? ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, কোনো ডিবেঞ্চার কিনেছো, বন্ড কিনেছো, সেক্ষেত্রে যদি কোনো ইনকাম হয়ে থাকে সেখান থেকে ইন্টারেস্ট পারপাসে। রেন্টাল ইনকাম, রেন্টাল ইনকাম কোন ধরনের ইনকাম? রেন্টাল ইনকাম তুমি টেম্পোরারি পিরিয়ডের জন্য কিছু প্ল্যান্ট মেশিনারি দিয়েছো, ফার্নিচার ভাড়ায় দিয়েছো, সেই ইনকাম আদার সোর্সেসে এসে যাবে। যদি তোমার বিজনেসই হয় কি প্ল্যান্ট মেশিনারি ভাড়ায় দেওয়া, ফার্নিচার ভাড়ায় দেওয়া, সেক্ষেত্রে কিন্তু সেটা বিজনেস ইনকামে চলে যাবে। কিন্তু তুমি যদি টেম্পোরারি পিরিয়ডের জন্য দিয়ে থাকো যেটা তোমার বিজনেস নয়, সেক্ষেত্রে আদার সোর্সে এসে যাবে। এরপরে দেখেছিলাম যে কিম্যান ইন্স্যুরেন্স। কিম্যান ইন্স্যুরেন্সে যেখানে এমপ্লয়ির উপরে ইন্স্যুরেন্স করা হয়ে থাকে, কোন এমপ্লয়ি? হাই লেভেল এমপ্লয়ি, সিএফও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজিং ডাইরেক্টর, এরকম চেয়ারম্যান, এদের উপরে যখন ইন্স্যুরেন্স করা হয়ে থাকে, আর তারা যখন রিটায়ার করে যাচ্ছে, রিটায়ারমেন্টের পরে যখন সেই ইনকামটা পাচ্ছে কিমেন ইন্স্যুরেন্স থেকে, তখন সেটা এসে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সেস রেডি। কিন্তু যদি বিজনেস চলাকালীন, মানে এমপ্লয়মেন্টে থাকাকালীন যদি পেয়ে থাকে তাহলে কিন্তু সেটা স্যালারি ইনকামে চলে যাবে। যদি লাইফ ইন্স্যুরেন্স পলিসি, মানে ওই যে কিমেন ইন্স্যুরেন্স পলিসির টাকা কোম্পানি পেয়ে থাকে, তাহলে সেটা বিজনেস ইনকামে চলে যাবে। তাহলে এমপ্লয়ি যদি এমপ্লয়মেন্ট চলাকালীন পেয়ে থাকে, ডিউরিং দ্য এমপ্লয়মেন্ট পেয়ে থাকে, তাহলে চলে যাবে ইনকাম ফ্রম স্যালারিতে। যদি এমপ্লয়ি না পেয়ে থাকে, যদি কোম্পানি পেয়ে থাকে, তাহলে হয়ে যাবে বিজনেস ইনকাম কোম্পানির হ্যান্ডে। যদি এমপ্লয়ি পেয়ে থাকে রিটায়ারমেন্টের পরে, তাহলে হয়ে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে ট্যাক্সেবল। এরপরে দেখেছিলাম যে ইন্টারেস্ট অন কম্পেনসেশন। ইন্টারেস্ট অন কম্পেনসেশন এটা কি ছিল? যে কম্পালসারিলি তোমার যদি ল্যান্ড অ্যাকোয়ার করে নেয়, তো যেই ডেটে তোমার ল্যান্ড অ্যাকোয়ার করেছে গভর্নমেন্ট, সেই ডেট থেকে তুমি যেই ডেটে কম্পেনসেশন পাচ্ছ তার মধ্যে গ্যাপ থাকতে পারে। সেই গ্যাপের মধ্যে তোমার যে ইন্টারেস্ট জেনারেট হচ্ছে, তোমাকে তো গভর্নমেন্ট দেবে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাও আদার সোর্সেসে এসে যাবে। আচ্ছা, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস স্টাফ ওয়েলফেয়ার স্কিম। যদি এমপ্লয়ি কন্ট্রিবিউট করে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন ফান্ডে, মানে এমপ্লয়ার কি করেছে? এমপ্লয়ির থেকে কেটে নিয়েছে। এমপ্লয়ির যে পোর্শন, প্রভিডেন্ট ফান্ডের পোর্শন কেটে নিয়েছে, ওটাই বলতে চাইছে। কেটে নিয়েছে, এবার এমপ্লয়ার কি করেছে? সেই টাকাটা নিজের পকেটেই রেখে দিয়েছে। তো এরকম যদি এমপ্লয়ার করে থাকে, তাহলে সেটা এমপ্লয়ারের ইনকাম হিসাবে ট্রিট হবে। কি ধরনের ইনকাম? আদার সোর্সেসের ইনকাম হিসাবে ট্রিট হবে। এরপরে অ্যাডভান্স মানি ফরফিটেড। অ্যাডভান্স মানি ফরফিটেডে বলেছিলাম যে তুমি কোনো প্রপার্টি কাউকে বিক্রি করবে, তার জন্য অ্যাডভান্স নিয়েছো, তো সেক্ষেত্রে সে নিবে না বলছে পরে, কিছুদিন পরে, তো তুমি সেটা ফরফিট করে নিলে। ঠিক আছে? এটাই হবে আদার সোর্সেসের ইনকাম, আর ওটাই অ্যাডভান্স মানি ফরফিটেড। ভ্যালু অফ প্রপার্টি রিসিভড উইথাউট কনসিডারেশন। প্রপার্টি যদি রিসিভ করো উইথাউট কনসিডারেশনে, কোনো কনসিডারেশন দিতে হচ্ছে না, সেক্ষেত্রে কোথায় এসে যাবে? ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে এসে যাবে, কারণ কনসিডারেশন দিতে হচ্ছে না। যেটার ডিটেল আমরা দেখেছিলাম নিচে। ঠিক আছে? নিচে দেখেছিলাম এই যে গিফটের কেসগুলো, এখানেই বলা ছিল। এরপরে আরো আদার সোর্সেস এর ইনকাম রয়েছে, ডাইরেক্টর ফিজ রয়েছে, সাবলেটিং রয়েছে। ইনকাম ফ্রম সাবলেটিং, তুমি ভাড়ায় নিয়ে আবার কাউকে ভাড়ায় দিচ্ছ, তুমি যে আবার ভাড়ায় দিচ্ছ সেখান থেকে যে ইনকাম হচ্ছে সেটাও এসে যাবে আদার সোর্সেস এর আন্ডারে, যাকে বলা হচ্ছে ইনকাম ফ্রম সাবলেটিং। ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট অর লোন,
ব্যাংকে টাকা জমা রেখেছো বা কাউকে লোন দিয়েছো, তার উপরে ইন্টারেস্ট আদার সোর্সেস এর আন্ডারে এসে যাবে। এগ্রিকালচারাল ইনকাম রিসিভড আউটসাইড ইন্ডিয়া, এগ্রিকালচারাল ইনকাম পাচ্ছ ইন্ডিয়ার বাইরের কোনো জায়গা রয়েছে যেখানে তুমি এগ্রিকালচারাল ল্যান্ড কিনেছো, সেখানে গ্রো করছো এগ্রিকালচারাল প্রডিউস তুমি গ্রো করছো, সেখান থেকে ইনকাম হয়েছে। তো আউটসাইড ইন্ডিয়া যেহেতু এটা ট্যাক্সেবল হয়ে যাবে আদার সোর্সেস এর আন্ডারে। ডাইরেক্টর কমিশন এসে যাবে আদার সোর্সের আন্ডারে। ইন্স্যুরেন্স কমিশন আদার সোর্সের আন্ডারে। মানে স্যার ডাইরেক্টর কমিশন মিন্স সাপোজ বলা হয়েছে কি ডাইরেক্টরকে প্রত্যেক সাপোজ ডাইরেক্টরকে বলা হয়েছে কি এই বছর যদি টার্নওভার 500 কোটি থেকে 600 কোটি করাতে পারো তাহলে প্রত্যেক ডাইরেক্টরকে 1% করে দেওয়া হবে, ঠিক আছে? তো কমিশন সেলের উপরে, এটাও এক ধরনের রেমুনারেশন ডাইরেক্টররা পাচ্ছে, কিন্তু এটা আদার সোর্সেসে এসে যাবে। ইন্স্যুরেন্স কমিশন, ইন্স্যুরেন্স এজেন্টরা যে কমিশন পেয়ে থাকে সেই কমিশনের কথা বলছে, এটা আদার সোর্সেসের আন্ডারে এসে যাবে। ফ্যামিলি পেনশন আদার সোর্সেসের আন্ডারে এসে যাবে। আনডিসক্লোজড ইনকাম থেকে যদি না, ইনকাম ফ্রম আনডিসক্লোজ সোর্সেস, এটাও আদার সোর্সেস এর আন্ডারে এসে যাবে। যেটার এক্সাম্পল আমি দিয়েছিলাম ক্যাশ ক্রেডিট, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, তুমি বলতে পারছো না, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ধরেছে, তো সেক্ষেত্রে কোন হেডের ইনকাম হিসাবে ধরা হবে? আদার সোর্সেস এর ইনকাম হিসাবে ধরা হবে, কারণ তুমি এক্সপ্লেনেশন দিতে পারছো না তোমার সোর্স অফ ইনকাম কি রয়েছে। আচ্ছা, এরপরে গিফটের কেসে বলেছিলাম গিফট বা ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশন, গিফটও হতে পারে বা ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশনও হতে পারে, মানে কনসিডারেশন দিচ্ছ কিন্তু ইনঅ্যাডিকুয়েট ইনঅ্যাডিকুয়েট মিন্স মানে মানে সাফিসিয়েন্ট কনসিডারেশন কনসিডারেশন নয়, সাফিসিয়েন্ট নয়, মানে যেটা হওয়া উচিত সেটার থেকে কম। গিফট মানে ফ্রিতে পাচ্ছেন, ইনঅ্যাডিকুয়েট বলতে কম টাকা দিতে হচ্ছে, ঠিক আছে? ইনঅ্যাডিকুয়েট মানে সাফিসিয়েন্ট, নট সাফিসিয়েন্ট। কম টাকা দিতে হচ্ছে বাই দ্য রুলস, অর আমি নিজে কম টাকা প্রোভাইড করছি, যে কোনো কারণে হতে মানে পারে, জিনিসটা কি? জিনিসটা যে আপনাকে দিচ্ছে সে কম টাকা নিচ্ছে। আচ্ছা, বুঝেছি, ওকে। নট সাফিসিয়েন্ট কনসিডারেশন, গিফটে পাচ্ছ, ফ্রিতে পাচ্ছ, বা যে তোমাকে দিচ্ছে সে সাফিসিয়েন্ট কনসিডারেশন নিচ্ছে না। আচ্ছা, গিফটের কেসে তাহলে যখন তোমাকে কেউ ক্যাশ গিফট করছে, এফডি গিফট করছে, এনএসসি করে দিচ্ছে, এফডি গিফট করছে বলতে এফডি আপনার নামে করে দিচ্ছে, তোমার নামে করে দিচ্ছে, এনএসসি তোমার নামে করে দিচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে দেখো টোটাল কি 50,000 এর বেশি, টোটাল এগ্রিগেট তোমাকে 5 জন দিয়েছে, সাপোজ 5 জন দিয়েছে, দেখতে হবে 5 জনের মিলে কি 50,000-এর বেশি, সেক্ষেত্রে তাহলে যদি 50,000-এর বেশি হয় পুরোটা ট্যাক্সেবল। সাপোজ 60,000 হয়েছে, তার মানে 60,000ই ট্যাক্সেবল, 10,000 নয়, 60,000 ট্যাক্সেবল হয়ে যাবে। 50,000-এর ওপরে তুমি ভাবছো কি 10,000 ট্যাক্সেবল হবে না, 60,000ই ট্যাক্সেবল হয়ে যাবে। আর সবাইয়ের মিলে কনসিডার করতে হবে, কেউ 10 দিয়েছে, কেউ 6 জন ধরো 10-10 করে দিয়েছে, সবের মিলে 60,000 হয়েছে, তো 50,000-এর উপরে 60,000ই ট্যাক্সেবল হয়ে যাবে। তাহলে এটা গেল ক্যাশ গিফট এফডি। স্যার, এই ইনঅ্যাডিকুয়েট আর নট সাফিসিয়েন্ট মানে আরেকবার বলুন না। সাফিসিয়েন্ট নয়। আচ্ছা, এক্সাম্পলে তুমি বুঝতে পারবে। ইমুভেবল প্রপার্টির কেসে আসো, ইমুভেবল প্রপার্টির কেসে বলা হচ্ছে গিফটের কেসে কি হবে, গিফট বলতে উইথাউট কনসিডারেশনে বলা হচ্ছে দেখো যে ইমুভেবল প্রপার্টি তোমাকে ট্রান্সফার করা হয়েছে সে তার ভ্যালু কি 50,000-এর বেশি, স্ট্যাম্প ডিউটি ভ্যালু, তাহলে যখন উইথাউট কনসিডারেশনে তুমি কোনো পাচ্ছ, ইমুভেবল প্রপার্টি পাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে তার স্ট্যাম্প ডিউটি ভ্যালু কি 50,000-এর বেশি, যদি বেশি হয় তাহলে পুরোটাই কি হয়ে যাবে, ট্যাক্সেবল হয়ে যাবে। ধরো স্ট্যাম্প ডিউটি ভ্যালু 60,000, তো পুরোটাই ট্যাক্সেবল। স্ট্যাম্প ডিউটি ভ্যালু 70,000, পুরোটাই ট্যাক্সেবল। স্ট্যাম্প ডিউটি ভ্যালু 40,000, কোনো অ্যামাউন্টই ট্যাক্সেবল নয়, গিফটে পেয়েছো উইথাউট কনসিডারেশন। এরপরের কেস হচ্ছে তুমি পেয়েছো
কনসিডারেশন দিয়েছো স্যার উইদাউট কনসিডারেশন মানে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাইনি, এইটার কথা বলছেন তো? না না উইথাউট কনসিডারেশন মানে হচ্ছে যে আপনাকে মোবাইল প্রপার্টিটা দিয়েছে, সাপোজ আপনার কাকুর কাকু দিয়েছে আপনার নামে একটা ইমোবাইল প্রপার্টি ট্রান্সফার করে, ঠিক আছে? হুম, আপনার নামে হুম। কাকুর কাকু সে আপনার নামে ইমোবাইল প্রপার্টি ট্রান্সফার করে দিয়েছে ভালোবেসে, ঠিক আছে, যার স্ট্যাম্প ডিউটি ভ্যালু 50,000-এর বেশি। তো আপনার কাছে তো বেনিফিট হলো না, আপনার ওটা আদার সোর্সের ইনকাম হিসাবে কনসিডার হবে। তো কত টাকা হবে যদি দেখতে হবে, তার স্ট্যাম্প ডিউটি ভ্যালু কি 50,000-এর বেশি, যতটা হবে ততটাই ট্যাক্সেবল হয়ে যাবে। সাপোজ স্ট্যাম্প ডিউটি ভ্যালু 70,000, তো 70,000-ই ট্যাক্সেবল হয়ে যাবে। যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালু 30,000 হয় তাহলে কোনো টাকাই ট্যাক্সেবল হবে না, ট্যাক্সেবল ইনকাম। এখানে স্যার মানে এই শব্দটা উইদাউট কনসিডারেশন, মানে উইদাউট কনসিডারেশন জিনিসটা কি? উইদাউট উইদাউট কনসিডারেশন আপনি কি আপনার কনসিডারেশন কাকুকে কোথায়? আপনি কি আপনার কাকুকে কোনো টাকা দিলেন? এই যে আপনাকে ল্যান্ড ট্রান্সফার করে দিল 1,00,000 টাকা, আচ্ছা, মানে যে জিনিসটা আমাকে দিচ্ছে তার পরিবর্তে যদি আমরা তার ভ্যালু না পে করি তাহলেই সেটা উইদাউট উইদাউট কনসিডারেশন। কনসিডারেশন। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, উইথ কনসিডারেশন বা ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশন, কনসিডারেশন দিয়েছেন, এরপরের কেস হচ্ছে ইমুয়েবল প্রপার্টি উইথ কনসিডারেশন বাট ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশন। কনসিডারেশন আপনি কাউকে দিয়েছেন কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয়। দেখতে হবে যে ইমুয়েবল প্রপার্টি আপনাকে ট্রান্সফার করা হয়েছে সেই ইমুয়েবল প্রপার্টির স্ট্যাম্প ডিউটি ভ্যালু কত, আর আপনি যে কনসিডারেশন তাকে দিলেন সেটা দেখতে হবে দুটোর ডিফারেন্স কি আছে। সাপোজ আপনাকে ল্যান্ড ট্রান্সফার করা হয়েছে 5,00,000 টাকার, কিন্তু আপনি ওই পার্সনকে দিলেন 3,00,000 টাকা, তাহলে তাহলে আপনার বেনিফিট কত হলো? স্ট্যাম্প ডিউটি ভ্যালু হচ্ছে 5,00,000 কিন্তু আপনি দিয়েছেন 3,00,000, তাহলে ডিফারেন্স 2 দু লাখ। লাখ টাকার ভ্যালু, হ্যাঁ, 2 দু লাখ লাখ টাকা টাকার ফায়দা। ট্যাক্সেবল হয়ে যাবে। 2 লাখ টাকা ট্যাক্সেবল হয়ে যাবে, মানে ট্যাক্সেবল ইনকাম হিসাবে ধরা হবে কোন হেডে? আদার সোর্সের হেডে। আচ্ছা, এবারে মুভেবল প্রপার্টিতে এসে যা। মুভেবল প্রপার্টিতে সেম সিস্টেম। তো ওখানে আমরা কি দেখছিলাম? ওখানে আমরা দেখছিলাম স্ট্যাম্প ডিউটি ভ্যালু, কিন্তু মুভেবল প্রপার্টির ক্ষেত্রে তো স্ট্যাম্প ডিউটি ভ্যালু হয় না, ওখানে দেখতে হবে তোমার ফেয়ার মার্কেট ভ্যালু। ওখানে দেখতে হবে তোমার ফেয়ার মার্কেট ভ্যালু। সাপোজ সারা বছরে 3টে মুভেবল প্রপার্টি পেয়েছো, সারা বছরে 3টে মুভেবল প্রপার্টি পেয়েছো, তো সেক্ষেত্রে দেখতে হবে তার এগ্রিগেট ফেয়ার মার্কেট ভ্যালু। মার্কেটে যে তার যে ভ্যালু রয়েছে, মার্কেটে যে তার ভ্যালু রয়েছে সেই 3টে মুভেবল প্রপার্টির, তার এগ্রিগেট ভ্যালু কি 50,000-এর বেশি? ঠিক আছে, যদি বেশি হয় তাহলে পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। সাপোজ 3টে মুভেবল প্রপার্টি নিয়ে, মুভেবল প্রপার্টির মধ্যে কি কি আসছে সেগুলো আমরা পরে দেখেছিলাম, যে মুভেবল প্রপার্টির মধ্যে কি কি আছে: jewelry, drawing, painting, shares, securities, archaeological collection, bullion, any other work of art. Shares, securities, jewelry, painting, drawing, sculpture, archaeological collection, any other work of art, এগুলো হচ্ছে 9টা অ্যাসেট রয়েছে, এরাই হচ্ছে মুভেবল প্রপার্টি। শেয়ার, সিকিউরিটিজ, জুয়েলারি, ড্রয়িং, পেন্টিং, স্কাল্পচার, এনি আদার ওয়ার্ক অফ আর্ট, বুলিয়ন। কটা হচ্ছে এখানে? শেয়ার, সিকিউরিটিজ 6, একটা 8। আর্কিওলজিক্যাল কালেকশন, তার মানে আপনি যেটা বলছেন ওই প্রত্নতাত্ত্বিক কোনো বস্তু, হ্যাঁ রাইট? হ্যাঁ, সেইটা কি করে আদার সোর্স অফ ইনকামে ঢুকবে? আমি যদি একটা না না, মানে ইনসেন্স, ওটার যখন মার্কেট ভ্যালু তয় করা হবে তখন ওটা গিয়ে আদার সোর্সে ঢুকবে, তো? তখন ঢুকবে। সাপোজ আপনি এখানে কাকে দিলেন, এখানে সাপোজ আপনি দিলেন খোকনকে বললে কি এটা নিয়ে যা, তুই বাড়িতে সাজিয়ে রাখবি। খোকন কি করলো, সেটা মার্কেটে গিয়ে বিক্রি করে দিল, সেখান থেকে পেলো সে 70,000 টাকা। ঠিক আছে, তার মানে যে অ্যাসেটটা আপনি সেল করেছেন, আর্কিওলজিক্যাল কালেকশনের যে আইটেমটা সেল করেছেন, তার নিশ্চয়ই মার্কেট ভ্যালু রয়েছে, না হলে ও কি করে 70,000 টাকা পাবে বিক্রি করে? ঠিক আছে, যদি মার্কেট হ্যালো স্যার। আপনি এমন একটা কিছু দিলেন, আর্কিওলজিক্যাল কালেকশনের কোনো একটা আইটেম দিলে যার মার্কেট ভ্যালুই নেই, কেউ নিতেই চায় না, মার্কেটে বিক্রি হয় না, মার্কেটে তার ভ্যালু 0, তো সেক্ষেত্রে ট্যাক্সেবল হতে যাবে কেন? কারণ ওর কাছে তো কোনো ইনকামই হচ্ছে না,
ওর হ্যান্ডে তো কোনো ইনকামই হচ্ছে না ইনডাইরেক্টলি। হ্যাঁ, মানে আমি এটাই ভাবছিলাম যে শুধু দিলাম বলেই আমার না, সেটা না, ইনকাম দিলাম হলো, না বলেই ওকে না। দিলাম আর ও বিক্রি করলো তারপর গিয়ে ইনকাম করলো, না, সেটা না, গিয়ে ইনকাম। তারপরে নয়, তার আগেই ইনকাম হিসাবে ধরে নেওয়া হবে। বিক্রি করুক বা না করুক, দেখতে হবে যে আমার মার্কেট ভ্যালু তার রয়েছে কিনা, মার্কেটে তার কোনো ভ্যালু আছে কি। আপনি একটা মুভেবল প্রপার্টি দিলেন এই 6টার মধ্যে, 6টা 8টা রয়েছে, 8টার মধ্যে না দিলেন আমি যদি। 6টার কথা বলছি না, পার্টিকুলারলি স্যার ওই আর্কিওলজিক্যাল কালেকশনের হ্যাঁ, কথাই বলছি। হ্যাঁ, পার্টিকুলারলি আর্কিওলজিক্যাল কালেকশনের কথা বললেও আপনাকে দেখতে হবে তার মার্কেটে ভ্যালু আছে কি না। যদি তার মার্কেটে ভ্যালুই না থাকে, তাহলে মার্কেট ভ্যালু তো পাওয়াই যাবে না। ওখানে লেখা রয়েছে ফেয়ার মার্কেট ভ্যালু দেখতে হবে। যদি ফেয়ার তার মার্কেট ভ্যালুই নেই, মার্কেটই নেই, মানে সেল করাই যায় না, কেউ নিতেই চায় না, তো সেক্ষেত্রে তার ভ্যালু নীল, 0, তাহলে ধরাই হবে না ইনকাম হিসাবে। ওকে স্যার। বুলিয়ান মানে কি? বুলিয়ান মানে সোনার সোনার তাল। বিস্কুট দেখে নেবে। যেটা এখানে এখানে যে 9টা অ্যাসেট রয়েছে, কোনো অ্যাসেট নাম যদি তুমি না বুঝতে পারো, তুমি যদি বলো স্কাল্পচার মানে কি, আর্কিওলজিক্যাল কালেকশন মানে কি, গুগলে যাবে, গুগল করে দেখে নেবে ছবি, ঠিক আছে, তাহলে সেটা অনেক রিটেন থাকবে, মানে বেশি দিন ধরে রিটেন থাকবে, রিটেন করে রাখতে পারবে। তাহলে ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে আমাদেরকে দেখতে হচ্ছে যে স্ট্যাম্প ডিউটি ভ্যালু, ঠিক আছে। গিফটের কেসে দেখতে হবে 50,000-এর বেশি কিনা স্ট্যাম্প ডিউটি ভ্যালু। ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশনের কেসে দেখতে হবে যে স্ট্যাম্প ডিউটি ভ্যালু আর আমি যে কনসিডারেশনটা দিচ্ছি তার ডিফারেন্স কি 50,000-এর বেশি। যদি বেশি হয় তাহলে যতটা ডিফারেন্স পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে, যতটা ডিফারেন্স। আর মুভেবল প্রপার্টির ক্ষেত্রে দেখতে হবে ফেয়ার মার্কেট ভ্যালু, যে মুভেবল প্রপার্টি আমি পাচ্ছি তার মার্কেট ভ্যালু কি 50,000-এর বেশি। যদি বেশি হয় তাহলে পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। আর ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশনের ক্ষেত্রে যেখানে তুমি কনসিডারেশন দিচ্ছ কিন্তু সাফিসিয়েন্ট কনসিডারেশন নয়, সেক্ষেত্রে দেখতে হবে ফেয়ার মার্কেট ভ্যালু থেকে তুমি মাইনাস করে দাও যত টাকা তুমি দিয়েছো কনসিডারেশন। যদি ডিফারেন্স 50,000-এর বেশি হয় তাহলে তুমি যতটা ডিফারেন্স হচ্ছে ততটাই ধরবে তোমার ইনকাম আদার সোর্স। স্যার এই ইমুভেবল প্রপার্টিতে বি এর দাগের যে পয়েন্ট আছে, স্ট্যাম্প ডিউটি ভ্যালু মাইনাস অ্যামাউন্ট অফ দ্য কনসিডারেশন। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি। এইটা কেন বলছো? মানে আপনি তো একটা আমাদের পয়েন্ট তো ফার্স্টই বলা হবে যে 50,000-এর বেশি হলে এই তাহলে আমাদের পয়েন্টটা তো গিফটের কেস, মানে আপনি যখন কোনো কনসিডারেশনই দিচ্ছেন না, কোনো টাকাই দিচ্ছেন না। আর এই কেসটা ওকে হচ্ছে ওকে। ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশনের কেস। এই কেসটা হচ্ছে গিফটের কেস, মানে কনসিডারেশন কিছুই দিচ্ছেন না আর এটা কিছুটা কনসিডারেশন দিচ্ছে, ঠিক আছে। ওকে। হুম। আচ্ছা, কিছু কিছু কেসে ট্যাক্সেবল হবে না। যেমন তুমি যদি ওই ওপরের অ্যাসেট গুলো পেয়ে থাকো কোনো রিলেটিভের কাছ থেকে, রিলেটিভ বলতে স্পাউস, ব্রাদার সিস্টার অফ স্পাউস, ব্রাদার সিস্টার অফ প্যারেন্টস, লিনিয়াল অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট অফ ইন্ডিভিজুয়ালের লিনিয়ার অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট, স্পাউসের স্পাউস তার মেনশনেড পার্সন, স্পাউস অফ দ্য মেনশনড পার্সন। আচ্ছা, এখানে ধরো সিস্টার রয়েছে তার পাউস, ব্রাদার রয়েছে তার পাউস, এটা বলতে চাইছে পাউস অফ দ্য মেনশনেড পার্সন। আচ্ছা, ম্যারেজে যদি পেয়ে থাকো, ইনহেরিটেন্সে যদি পেয়ে থাকো, উইলে যদি পেয়ে থাকো, কেউ যদি তোমাকে ডোনেট করে যায় তার ডেথের পরে পাবে সেই অ্যাসেটটা, তখন আর যদি এই ওপরের অ্যাসেট গুলো এই রিজনে পেয়ে থাকো, তাহলে উপরের এই অ্যাসেট গুলো যেগুলো বলা হলো, ক্যাশ বলো, মুভেবল প্রপার্টি বলো, এখানে যে ট্যাক্সের সিস্টেম দেখিয়েছে সেগুলো যদি নিচের ওকেজনে পেয়ে থাকো, ম্যারেজে পেয়ে থাকো, ইনহেরিটেন্স, উইল, বা কোনো রিলেটিভের কাছ থেকে পেয়ে থাকো, বা কোনো লোকাল অথরিটির কাছ থেকে পেয়ে থাকো, ইউনিভার্সিটির কাছ থেকে পেয়ে থাকো, এডুকেশনাল ইনস্টিটিউশনের কাছ থেকে পেয়ে থাকো, তাহলে কিন্তু ট্যাক্সেবল হবে না। আচ্ছা, এরপরে তাহলে আজকে একটা এক্সাম্পল দেখে নাও। ঘনশ্যাম কোথা থেকে রিসিভ করেছে, দেখো কত টাকা। তেনিদার কাছ থেকে রিসিভ করেছে 40,000, ঘনাদার কাছ থেকে রিসিভ করেছে 20,000 টাকা রিসিভ করেছে বলেছে। দেখো এগ্রিগেট ভ্যালু কত হয়ে গেছে, 50,000 এক্সিড করে গেছে।
40 স্যার 20 রেকর্ড করুন। রেকর্ড চলছে, প্রথম থেকেই চলছে। ওকে। তনিদার কাছ থেকে রিসিভ করেছে 40,000, ঘনাদার কাছ থেকে রিসিভ করেছে 20,000। তো যেহেতু এগ্রিগেট ক্যাশ যেহেতু তোমার এক্সিড করে যাচ্ছে 50,000, তো পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে, তার মানে 60,000 ট্যাক্সেবল হয়ে যাবে। স্যার তাহলে এই ক্ষেত্রে কি 50,000 টাকা লেস করে হবে না? না, যখনই গিফটের কেস আসবে, যত টাকা পেয়েছো বেনিফিট 50,000-এর বেশি হয়ে গেলেই পুরোটাই ট্যাক্সেবল, ঠিক আছে? আর ওই তাহলে 50,000 থেকে লেস করে তাহলে এটাই ক্ষেত্রে লেস অ্যাপ্লিকেবল না হবে না, না এখানে 50,000? এখানে গিফটের কেসে কোনো লেস হয় না, কারণ তুমি কিছু পে করেছো তাকে, আদৌ পে তো করনি। যদি ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশনের কেস হয়, ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশন তো দিয়েছো কিন্তু সেটা অ্যাডিকুয়েট নয়, সেক্ষেত্রে দেখতে হবে ডিফারেন্সটা, তখনই ডিফারেন্সের কেসে আসবে, তখন দেখতে হবে যতটা তোমার স্ট্যাম্প ডিউটি ভ্যালু ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে বা মুভেবল প্রপার্টির ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু, সেখান থেকে কি করতে হবে, তোমাকে কনসিডারেশন যতটা দিয়েছো সেটা মাইনাস করতে হবে, যে বাকি ডিফারেন্সটা আসবে সেটা ট্যাক্সেবল হবে। কিন্তু গিফটের হ্যালো কেসে এরকম স্যার, হবে না। বলো। বলছিলাম স্যার, আপনি তো এই যেগুলো গিফট গুলোর কথা বললেন যে ইমুভেবল প্রপার্টি, স্যার ফ্রিজ, মোবাইল বা এসি, হয়তো দেখা গেল আমাকে কেউ একটা অ্যাপেলের মোবাইল গিফট করেছে অ্যাবাভ 50,000, হুম সো সেটা স্যার কিভাবে, মানে কোন এই মোবাইল প্রপার্টির আন্ডারে, কোন আন্ডারে আসবে? না, সেটা ট্যাক্সেবল হবে না, সেটা কেন স্যার? ট্যাক্স, কারণ এখানে তো কভারই নেই, কি করে হবে, হবে না, ট্যাক্সেবল ও, হবে না। তাহলে স্যার মোবাইল, ফ্রিজ, এসি এগুলো এগুলো সব গিফট গিফট করা করা যেতে যায়? পারে, গাড়ি এগুলো গিফট করা যেতে পারে, স্যার, কিন্তু এগুলো গিফট করলে ট্যাক্সেবল হবে না শুধুমাত্র এই অ্যাসেট গুলো ছাড়া, ঠিক আছে? তোমাকে যদি কেউ জুয়েলারি ড্রয়িং জুয়েলারি গিফট করে, বুলিয়ন গিফট করে, পেন্টিং গিফট করে, ড্রয়িং গিফট করে, স্কাল্পচার গিফট করে, এইগুলো গিফট করলে তবেই ট্যাক্সেবল হবে। যদি তোমাকে মোবাইল গিফট করে, ঠিক আছে, যদি বা স্যার তোমাকে ফোর হুইলার বা হ্যাঁ ফোর হুইলার বাইক গিফট গিফট করলেও করলেও হবে না? হবে না, হবে না। বাহ, এইবার ঠিক দেখো, আছে স্যার। এটা এটা কার ক্ষেত্রে, যে যে কোনো কিছুই করে না, শুধুমাত্র তার স্যালারিড ইনকাম রয়েছে তার ক্ষেত্রে। স্যালারিড, আচ্ছা, অন্য কিছু গিফট করলে হবে না। এবার দেখো বলে দিচ্ছি, স্যালারিড ইনকাম রয়েছে, কোনো কিছু করে না, Yes. মানে কি বলতে চাইছে? এই 5টা হেড আছে দেখো তার দেখো মধ্যে দেখো শুধু স্যালারিটাই করে, আর কিছু থেকে ইনকাম আছে? সাপোজ তুমি এমপ্লয়মেন্টে রয়েছো, সাপোজ তুমি প্রাইভেট সেক্টরে কাজ করো, সেক্ষেত্রে তোমার যদি এমপ্লয়ারের কাছ থেকে গিফট পাও, যদি এমপ্লয়ারের কাছ থেকে গিফট পেয়ে থাকো, সেক্ষেত্রে ক্যাশ গিফট কি হবে, ফুলি ট্যাক্সেবল। আর কাইন্ডে গিফট পেলে কত হাজার পর্যন্ত দেখে এলে, স্যালারি চ্যাপ্টার তো পড়ে নিয়েছো, 5,000 পর্যন্ত ট্যাক্স ফ্রি, তারপরে পুরোটাই ট্যাক্সেবল। দেখো গিফট কার কাছ থেকে পেয়েছো দেখতে হবে, যদি তুমি দেখো কি তোমার এমপ্লয়ারের কাছ থেকে পাচ্ছ, সেক্ষেত্রে পুরোটাই ট্যাক্সেবল হবে যদি ক্যাশ গিফট হয়। আর কাইন্ডে গিফট হলে 5,000 পর্যন্ত ছাড় আছে, সেটা স্যালারি হেডে হয়ে যাবে ট্যাক্সেবল। সাপোজ কার পেয়েছো 3 লাখ টাকার কি 5 লাখ টাকার কার পেয়েছো, সেখান থেকে 5,000 মাইনাস করে দাও, কাইন্ডে গিফট পেয়েছো না এমপ্লয়ারের কাছ থেকে, তার মানে বাকি টাকাটা ট্যাক্সেবল হয়ে যাবে আন্ডার দ্য হেড স্যালারি, ঠিক আছে? সাপোজ তুমি বিজনেস করছো, তুমি কার কাছ থেকে গিফট পেয়েছো, তুমি গিফট পেয়েছো কোনো কাস্টমারের কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে, ঠিক আছে? বিজনেস প্রফেশন করছো, সেখানে তুমি গিফট পেয়েছো কাস্টমারের কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে বা সাপ্লায়ারের কাছ থেকে, তো সেক্ষেত্রে ট্যাক্সেবল হয়ে যাবে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, ঠিক আছে? এই দুটো কেস বাদ দিয়ে, এই দুটো সিচুয়েশন বাদ দিয়ে, যদি অন্য কোনো গিফট পেয়ে থাকো, অন্য কোনো সিচুয়েশনে গিফট পেয়ে থাকো, অন্য কোনো সিচুয়েশনে গিফট পেয়ে থাকো, আর যেগুলো কি এই 9 অ্যাসেটের মধ্যে পড়ছে না, এই যে 9টা অ্যাসেট লেখা রয়েছে, এই 9টা অ্যাসেটের মধ্যে পড়ছে না, তো সেক্ষেত্রে ট্যাক্সেবল হবে না। সাপোজ খোকন কি করলো, তোমাকে একটা ফ্রিজ গিফট করলো, খোকন তোমার ক্লাসে যে পড়ে,
তো সেক্ষেত্রে যেহেতু খোকনের সাথে কি তুমি বিজনেস করছো, বিজনেস রিলেশন রয়েছে কি? নেই। খোকনের আন্ডারে কি কাজ করো? নেই। সরি, খোকনের আন্ডারে কি কাজ করো? কাজ করো না। না। তো এখানে ট্যাক্সেবল হয়ে যাবে। ऐसे আমরা ক্লেম রিসিভ বলতে পারি তো স্যার? এখানে যেহেতু তোমার অ্যাসেটটা রয়েছে ফ্রিজ, তো এই 9টা অ্যাসেটের মধ্যে কি পড়ছে? 9টা না অ্যাসেটের স্যার। মধ্যে তো পড়ছে না, তাহলে ট্যাক্সেবল হবে না। তাহলে আমি কি বললাম, যে তুমি খোকনের কাছ থেকে একটা ফ্রিজ পেলে, খোকন তোমার এমপ্লয়ার নয়। খোকন যদি এমপ্লয়ার হতো তাহলে ইনকাম ফ্রম স্যালারি হেডে চলে যেত। খোকন যদি কাস্টমার হতো তোমার, তাহলে তোমার ওই যে ফ্রিজটা সেটা বিজনেস ইনকাম হিসাবে ধরা হতো, ফ্রিজের ভ্যালুটা আর কি। যেহেতু খোকন ওই দুটোর মধ্যে কোনোটাই নয়, ঠিক আছে, তোর কাছ থেকে যে ফ্রিজটা পেলে, তাহলে দেখতে হবে ওর কাছ থেকে যে অ্যাসেটটা পেলে সেটা কি ওই 9 অ্যাসেটের মধ্যে পড়ছে, মানে এখানে যে 9টা অ্যাসেট রয়েছে, ঠিক আছে, 9টার মধ্যে পড়ছে কি? পড়ছে না, তাহলে ট্যাক্সেবল হবে না। বুঝতে পারলে? যদি স্যার ওর মধ্যে পড়তো তাহলে 60,000 50,000 পেরিয়ে গেলে আমাকে ট্যাক্সেবল হতো তো ওটা স্যার? হ্যাঁ, তখন ট্যাক্সেবল হতো ওর হ্যান্ডে যাকে দিয়েছো। ওকে স্যার। হ্যাঁ স্যার, বুঝলাম। আর এরপরে বলছে রেন্টাল ইনকাম আর অ্যাডভান্স মানি ফরফিটেড, ওই দুটো একটু পরে বলে দিবেন স্যার, বুঝতে পারছিলাম না। ঠিক আছে, আচ্ছা 1 মিনিটের কম রয়েছে, জয়েন করবে কিছুক্ষণ পরে। আচ্ছা, এরপরে আমি ডিম ডিভিডেন্ড করবো। এটা কেটে যাক, না তো কন্টিনিউয়াস রেকর্ডিং হবে না। লেস দেন 1 মিনিট। স্যার আপনি লিভ করে গেলে তো সবাই লিভ করে, যে জয়েন করলেই তো হয়ে যায়। ডিম ডিভিডেন্ড এই টপিকে যাওয়ার আগে আমি কিছু কোশ্চেন করে নিচ্ছি। সাপোজ তুমি তোমার ভাইয়ের কাছ থেকে একটা প্রপার্টি পেলে, ইমুভেবল প্রপার্টি। ভাই বললো কি, ঠিক আছে তুই, আমি তো অন্য জায়গায় কাজ করি, মুম্বাইতে কাজ করি, তুই বাড়িতে আছিস যখন ল্যান্ডটা নিয়ে নে, আমি তোর নামে ট্রান্সফার করে দিচ্ছি। তো ল্যান্ডের স্ট্যাম্প ডিউটি ভ্যালু রয়েছে 1 লাখ টাকা, ঠিক আছে, তোমার নামে তো ফ্রিতে ট্রান্সফার হয়ে গেল, তোমার ভাই তোমাকে ট্রান্সফার করে দিল। বলো ট্যাক্সেবল হবে কি হবে না আদার সোর্সেস এর না, আন্ডারে? হবে না, হবে না, হবে না। হবে না স্যার, কেন হবে না? ব্লাড তার রিলেশন। কারণ এক্সেপশনে বলা আছে ফ্রম এনি রিলেটিভস লাইক স্পাউস, ব্রাদার, সিস্টার। এদের কাছ থেকে পেলে অবভিয়াসলি হবে না স্যার। ঠিক, রিলেটিভের কাছ থেকে পেলে হবে না, ব্রাদার সিস্টার এখানে কভার রয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে ডিম ডিভিডেন্ডে চলে যাচ্ছি। ডিমড মানে কি স্যার? মানে এটা ডিমড কি মানে হিসেবে হচ্ছে, বোঝানো? ডিমড মানে হচ্ছে মনে করা। ডিভিডেন্ড দেওয়াই হয়নি, তবুও ধরে নেওয়া হচ্ছে কি ডিভিডেন্ড দেওয়া হয়েছে, তো সেটা শেয়ার হোল্ডারের হ্যান্ডে ট্যাক্সেবল হয়ে যাবে। মানে শেয়ার হোল্ডার বলতে যে সেই বেনিফিটটা পেয়েছে। ডিভিডেন্ড দেওয়া হয়নি, কিন্তু ধরে নেওয়া হচ্ছে কি ডিভিডেন্ড দেওয়া হয়ে গেছে। কিছু সিচুয়েশন এমন রয়েছে যেখানে ডিভিডেন্ড দেওয়া হয়নি, তবুও ধরে নেওয়া হবে আচ্ছা কি স্যার, এখানে ডিভিডেন্ড শেয়ার দেওয়া হয়ে হোল্ডার গেছে। বললেন স্যার আপনি, স্যার হ্যাঁ, শেয়ার হোল্ডার বললেন, তখন আমরা শেয়ার বলতে কোনগুলো বুঝতে পারছি? ইকুইটি, প্রিফারেন্স আর ডিবেঞ্চার হ্যাঁ তিনটেই সেটা ধরুন, আমি ইকুইটি প্রিফারেন্স তো? পুরোটা ডিসকাস করলে বুঝতে পারবে, এখন শুনতে থাকো। ওকে স্যার। এটাকে ডেফিনেশনটা এইরকম বলছেন যে ডিভিডেন্ড ইজ নট পেড বাট অ্যাজিউমিং দ্য ডিভিডেন্ড ইজ পেড। হ্যাঁ, assuming that dividend is already paid. স্যার এটাকে 2/C, এটা কি সেকশন? আচ্ছা, এটা এই সেকশনে বলা আছে 2 সেকশন 22 সাবসেকশন ই, এই সেকশনে বলা রয়েছে। ঠিক আছে, দেখো এখানে বলছে কি ডিভিডেন্ড হয়নি বাট ডিভিডেন্ড পে করা হয়েছে, জিনিসটা একটু ক্লিয়ার। ক্লোজলি হেল্ড কোম্পানি। ক্লোজলি হেল্ড কোম্পানি বলতে যে সমস্ত কোম্পানি লিস্টেড নয়, যে সমস্ত কোম্পানি লিস্টেড নয় মার্কেটে, শেয়ার মার্কেটে যারা লিস্টেড নয় তাদেরকে বলা হচ্ছে ক্লোজলি হেল্ড কোম্পানি। ঠিক আছে, ক্লোজলি হেল্ড কোম্পানি
যদি তার শেয়ার হোল্ডারকে কি দিয়ে থাকে, লোন দিয়ে থাকে, ঠিক আছে, আর ওই শেয়ার হোল্ডার মোর দেন 10% হোল্ড করে থাকে, তাহলে কোনো ক্লোজলি হেল্ড কোম্পানি মিনস যে কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড নেই, তার মানে আনলিস্টেড কোম্পানি। স্যার আরেকবার বলবেন, যদি কোনো ক্লোজলি হেল্ড কোম্পানি তার এমপ্লয়িকে শেয়ার দিয়ে এমপ্লয়িকে থাকে, নয়, শেয়ার হোল্ডারকে, যদি তার শেয়ার হোল্ডারকে, কোন শেয়ার হোল্ডারকে, ইকুইটি শেয়ার হোল্ডারকে যদি কোনো ক্লোজলি হেল্ড Okay. কোম্পানি যদি তার ইকুইটি শেয়ার হোল্ডারকে লোন বা অ্যাডভান্স দিয়ে থাকে, লোন বা অ্যাডভান্স দিয়ে থাকে, কোন শেয়ার হোল্ডারকে, যে শেয়ার হোল্ডার 10% বা তার বেশি হোল্ড করে রয়েছে, টোটাল যে কোম্পানির শেয়ার রয়েছে তার 10% বা তার থেকে বেশি হোল্ড করে রয়েছে, তাহলে এখানে লোন বা অ্যাডভান্স কাকে দেয়া হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডারকে। আবার কোন ধরনের ইকুইটি শেয়ার হোল্ডার, যে ইকুইটি শেয়ার হোল্ডার, আমরা কোন ইকুইটি শেয়ার হোল্ডারের কথা বলছি, যে ইকুইটি শেয়ার হোল্ডার 10% বা তার থেকে বেশি হোল্ড করে রয়েছে শেয়ার। তাহলে যদি ক্লোজলি হোল্ড কোম্পানি মানে যে কোম্পানি রেজিস্টার্ড, যে কোম্পানি লিস্টেড নয়, মার্কেটে লিস্টেড নয়, সেই কোম্পানি যদি লোন এন্ড অ্যাডভান্স দিয়ে থাকে ইকুইটি শেয়ার হোল্ডারকে, কোন ইকুইটি শেয়ার হোল্ডারকে, যে ইকুইটি শেয়ার হোল্ডার 10% বা তার বেশি হোল্ড করে রয়েছে, টোটাল কোম্পানির যে শেয়ার রয়েছে ইকুইটি শেয়ার তার 10% বা তার বেশি হোল্ড করে রয়েছে, তাকে যদি লোন বা অ্যাডভান্স দিয়ে থাকে, তাহলে সেই লোন বা অ্যাডভান্সকে ধরে নেওয়া হবে কি ডিভিডেন্ড দেওয়া হয়েছে, ঠিক আছে কোম্পানি। স্যার ডেফিনেশনটা একটু বলে দেবেন, তাহলে লিখে নেবো। এখানে লেখা রয়েছে, লেখার দরকার নেই, কোনটা জানতে চাইছেন, এখানে তো লেখাই রয়েছে। ওই ডিম ডিভিডেন্ড ওর কোনো পার্টিকুলার ডেফিনেশন তো না দেখতে পাচ্ছি না। পার্টিকুলার ডেফিনেশন কিছুই নেই। ডিম ডিভিডেন্ড বলতে এমন একটা সিচুয়েশন বা সার্কামস্ট্যান্সেস যেখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে কি এখানে ডিম ডিভিডেন্ডের কোনো মানেই হয় না, বলতে এর কোনো ডেফিনেশন হয় না, এটা সার্কামস্ট্যান্সিয়াল সিচুয়েশন। এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যদি ক্লোজলি হেল্ড কোম্পানি, যে কোম্পানি লিস্টেড নয়, সেই কোম্পানি যদি তার শেয়ার হোল্ডারকে, কোন শেয়ার হোল্ডারকে, যে 10% বা তার বেশি শেয়ার হোল্ড করে রাখে, তাকে যদি লোন অ্যাডভান্স দিয়ে থাকে, তাহলে যত টাকা লোন অ্যাডভান্স দিয়েছে সেই টাকাটাকে আমরা ধরে নেব কি ডিম ডিভিডেন্ড, যেন ডিভিডেন্ডই দিয়েছে। আর সেটা যেহেতু শেয়ার হোল্ডারের কাছে, শেয়ার হোল্ডারের হ্যান্ডে আমরা ধরে নিচ্ছি ডিম ডিভিডেন্ড, শেয়ার হোল্ডারের হ্যান্ডে আমরা যেহেতু ধরে নিচ্ছি ডিম ডিভিডেন্ড, সুতরাং শেয়ার হোল্ডারকে ট্যাক্স পে করতে হবে ওই টাকার উপরে। আমি এখানে এক্সাম্পল দিয়ে যদি বলি, এক্সাম্পল দিচ্ছি, দেখো জিনিসটা স্যার যেটা দাঁড়ালো যে একটা কোম্পানি যে শেয়ার বা মার্কেটে লিস্টেড না, সেই কোম্পানি যখন তার একটা এমপ্লয়িকে লোন দিচ্ছে, সেই লোনের উপর এমপ্লয়ি নয়, সরি শেয়ার হোল্ডারকে লোন দিচ্ছে, তখন তার শেয়ার হোল্ডার সেই লোনের উপরে তাকে ট্যাক্স দেবে। হ্যাঁ লোনের সেটা ধরেই নেওয়া হবে যে ডিভিডেন্ড বলে, ঠিক আছে। তাহলে এখানে একটা কোম্পানি রয়েছে, তো একজন শেয়ার হোল্ডার, তো এই যে শেয়ার হোল্ডার কত পার্সেন্ট হোল্ড করে রেখেছে, ধরো 9% হোল্ড করে রয়েছে। এই শেয়ার হোল্ডার কত পার্সেন্ট হোল্ড করে রয়েছে, 8% হোল্ড করে রয়েছে। এই শেয়ার হোল্ডার কত পার্সেন্ট হোল্ড করে রয়েছে, টোটাল শেয়ারের হোল্ড করে রয়েছে 21%। তো এরকম টোটাল সবাই হোল্ড করে রয়েছে কিছু কিছু করে, কেউ 1% হোল্ড করছে, সাপোজ আমি একটা বানিয়ে দেবো যেটা কি 0.5 হোল্ড করে রেখেছে শেয়ার। কোন কোম্পানির শেয়ার, এখানে ধরো বিবিডি লিমিটেড রয়েছে, বিবিডি লিমিটেড, সাপোজ এখানে রয়েছে বিবিডি লিমিটেড, এই যে কোম্পানিটা বানালাম এর নাম দিলাম বিবিডি লিমিটেড।
তাহলে বিবিডি লিমিটেড লিস্টেড নয়, সেই জন্য তো ক্লোজলি হেল্ড বলছি। ক্লোজলি হেল্ড বলতে লিস্টেড নয়, লিস্টেড কোম্পানি নয়। তো বিবিডি লিমিটেড এর এখানে দেখা গেছে যে কিছু শেয়ার হোল্ডার 5.5, কিছু শেয়ার হোল্ডার 9.5 এইভাবে শেয়ার হোল্ড করে রেখেছে। তো সাপোজ এখানে আমি বললাম কি এই বিবিডি লিমিটেড এদেরকে লোন দিয়েছে, শেয়ার হোল্ডার এদেরকে লোন দিয়েছে। সাপোজ এ লোন নিয়েছে কোম্পানি থেকে 50,000, এ বলছে আমাকে 60,000 দিতে হবে, ঠিক আছে। এ বলছে আমাকে 10,000 লোন চাই, চাই বলতে লোন অলরেডি নিয়ে নিয়েছে। এ বলছে, এ নিয়েছে সাপোজ এ নিয়েছে 80,000। তো এখানে সবাই লোন নিয়েছে। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি রুল বানিয়েছে কি যে শেয়ার হোল্ডারের কাছে শেয়ার রয়েছে মোর দেন 10% ও তার থেকে বেশি, যে শেয়ার হোল্ডারের কাছে লোন শেয়ার রয়েছে, যে শেয়ার হোল্ডারের কাছে শেয়ার রয়েছে 10% বা তার থেকে বেশি, সে যদি ক্লোজলি হোল্ড কোম্পানি থেকে যদি লোন নিয়ে থাকে, মানে কোম্পানি যদি দিয়ে থাকে তাকে, তাহলে ধরা হবে যে সে যেন কি নিয়ে নিয়েছে, ডিভিডেন্ড নিয়ে নিয়েছে, যেন সে কি নিয়ে নিয়েছে, ডিভিডেন্ড নিয়ে নিয়েছে। তাহলে এর এই 60,000 টাকাকে কি ধরা হবে, ডিভিডেন্ড ধরা হবে। কার হাতে, এই পার্সনের হাতে, কারণ এর শেয়ার কতর বেশি, 10% এর বেশি। আর কারো 10% এর বেশি আছে কি, নেই তো। তাহলে এদের যে লোন, এরা যে লোন নিয়েছে বা কোম্পানি যে এদেরকে লোন দিয়েছে, কোম্পানি যে লোনটা দিয়েছে এদেরকে, এর কাছে 10,000, এর কাছে 80,000, যে যারা এদেরকে লোন দিয়েছে, কোম্পানি লোন দিয়েছে এদেরকে, তো এই সমস্ত লোনকে কিন্তু ডিভিডেন্ড কনসিডার করা হবে না। হচ্ছে কোম্পানির কাছ থেকে যখন এই শেয়ার হোল্ডার যে 21% হোল্ড করে আছে 60,000 টাকা নিল, সে তো একটা ইন্টারেস্টে কোম্পানির কাছ থেকে লোন নেবে, রাইট? হ্যাঁ হ্যাঁ যখন সে কোম্পানিকে লোনটা পে করবে ঘুরে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সে যে ট্যাক্সটা পে করলো 60,000-এর উপরে, তার মানে সেটা তো স্যার তার বাড়তি খরচা হবে। হ্যাঁ, বাড়তি খরচা, তুমি বাইরে থেকে লোন নাও না, কোম্পানির থেকে লোন নিতে হবে কেন, ঠিক আছে। সেই জন্যই তো রুল বানিয়ে রেখেছে কি শেয়ার হোল্ডাররা যদি লোন নিয়ে থাকে, কি কোন শেয়ার হোল্ডার, যে শেয়ার হোল্ডার 10% এর বেশি হোল্ড করে রেখেছে, তো যদি লোন নিয়ে থাকে, কোম্পানি যদি তাকে লোন প্রোভাইড করে, তাহলে পুরোটাই ধরে নেওয়া হবে যে ডিমড ডিভিডেন্ড। আচ্ছা, ডিম ডিভিডেন্ড তখনই ধরা হবে যদি কোম্পানির সাফিসিয়েন্ট রিজার্ভ এন্ড সারপ্লাস থাকে। তাহলে তোমাকে ব্যালেন্স শিট দেখতে হবে, ব্যালেন্স শিট দেখতে হবে এখানে। তাহলে কোম্পানির কি দেখতে হবে, ব্যালেন্স শিট দেখতে হবে, কোম্পানির ব্যালেন্স শিট দেখতে হবে, কারণ আমি বললাম না আমাকে, তাহলে কোম্পানি কি দেখতে হবে, ব্যালেন্স শিট দেখতে হবে। ব্যালেন্স শিটে দেখতে হবে, ব্যালেন্স শিট দেখতে হবে আমি যেটাকে ডিভিডেন্ড হিসাবে কনসিডার করতে চাইছি, আমি যত টাকা ডিভিডেন্ড হিসাবে কনসিডার করতে চাইছি, ইনকাম ট্যাক্স, আমি বলতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কথা বলছি, আমি বলতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কথা বলতে চাইছি, কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টই তো রুল বানিয়েছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে ক্লোজলি হেল্ড কোম্পানি যদি তার শেয়ার হোল্ডারকে, কোন শেয়ার হোল্ডারকে, যে শেয়ার হোল্ডার 10% বা তার বেশি শেয়ার হোল্ড করে রেখেছে, সেই শেয়ার হোল্ডারকে যদি লোন দিয়ে থাকে, সেই লোনের টাকাটাকেই আমরা ধরে নেব কি, ডিভিডেন্ড। তার মানে ওটা ইনকাম হিসাবেই ওর হাতে ধরা হবে, শেয়ার হোল্ডারের হাতে। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে কখন আমরা এটাকে ডিভিডেন্ড হিসাবে ধরে নেব, যদি দেখা যায় কোম্পানির সাফিসিয়েন্ট কি রয়েছে, রিজার্ভ এন্ড সারপ্লাস রয়েছে। কোম্পানির হাতে যদি সাফিসিয়েন্ট রিজার্ভ এন্ড সারপ্লাস থাকে, সাপোজ কোম্পানির হাতে রিজার্ভ এন্ড সারপ্লাস রয়েছে 1,10,000, তার মানে কোম্পানির হাতে যে রিজার্ভ এন্ড সারপ্লাসটা রয়েছে, আনডিস্ট্রিবিউটেড প্রফিট যেটা রয়েছে, সেই আনডিস্ট্রিবিউটেড প্রফিট
আনডিস্ট্রিবিউটেড প্রফিটের অ্যামাউন্টটা কার থেকে বেশি? লোনের থেকে বেশি। লোনের থেকে বেশি। যে প্রফিট এখনো ডিস্ট্রিবিউট হয়নি, যে প্রফিট এখনো ডিস্ট্রিবিউট হয়নি, সেই প্রফিটটা ডিভিডেন্ডের থেকে বেশি। তার মানে আমি এখানে কতটা ধরবো? পুরোটাই 60,000 টাকাটাকেই ধরে নেব ডিমড ডিভিডেন্ড। কার হাতে? শেয়ার হোল্ডারের হাতে। এইবার এখানে আমি টুইস্ট করে দিচ্ছি, দেখো যে সাপোজ এখানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অত নেই, কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অত নেই। কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কত করে দিয়েছি? 1,10,000 করে দিয়েছি। এখানে আমি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস করে দিচ্ছি 50,000। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস করে দিচ্ছি 50,000। কোম্পানির হাতে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 50,000, কিন্তু সে যতটা লোন দিয়েছে সেটা হচ্ছে 60,000। তার মানে এই সিচুয়েশনে কি হচ্ছে? রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের থেকেও বেশি লোন দিয়েছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের থেকেও তার শেয়ার হোল্ডার বলতে কোম্পানির যে মালিক, তাকে লোন দিয়েছে বেশি, 10,000 টাকা বেশি। তাহলে এখানে বলা হচ্ছে যে কতটা আমরা ডিভিডেন্ড ধরবো। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে যতটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে কোম্পানির, ততটাই ডিভিডেন্ড হিসাবে ধরা হবে। যতটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে ততটাই ডিভিডেন্ড হিসাবে ধরা হবে। তার মানে 50,000 টাকায় কি হিসাবে ধরা হবে? ডিমড ডিভিডেন্ড। 50,000 টাকা কি হয়ে যাবে? 50,000 টাকা হয়ে যাবে ডিম ডিভিডেন্ড। বাকি 60,000 হবে না, না বাকি 10,000 কিছুই হবে না। মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কত টাকা ডিম ডিভিডেন্ড হিসাবে ধরবে? তাদের তো ট্যাক্সের হিসাব করা হচ্ছে না। তারা তো চাইবে কতটা ট্যাক্সেবল ইনকাম হিসাবে ধরবো। আমি ইনকাম ট্যাক্সের ভিউ পয়েন্টে বলছি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে আমরা 50,000ই ডিম ডিভিডেন্ড হিসাবে ধরবো, কারণ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যেটা জমেছিল কোম্পানির সেটা হচ্ছে 50,000, কিন্তু লোন তো 60,000 দিয়েছে। তো 60,000 আমরা ধরবো না, যতটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থাকবে। ঠিক আছে, তার স্যার মানে বলছিলাম বলো। কোম্পানি তো কখনোই তার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের থেকে বেশি লোন দিবে না। না না, লোন তো কখনোই তো বেশি, সেটা সম্ভব আরে নয়। না, তাহলে লোন সেই দিতে পারে, লোন দিতে পারে, কেন দিতে পারে না? দিতে পারে। এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কেন এরকম করছে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কেন এরকম করছে? এরকম কেন করছে? নর্মালি কি হয়, কোম্পানি কি করে? তার প্রফিট থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে কি করে না? করে কি করে না বলো? কোম্পানি কোম্পানি তার প্রফিট এন্ড করে। লসে যে টাকা জমে থাকে, মানে রিজার্ভ এন্ড সারপ্লাসে যে টাকা জমে থাকে, সেই টাকা থেকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে। তাহলে এখানে কোম্পানি কি করতে পারতো? 50,000 টাকা ডিস্ট্রিবিউট করে দিতে পারতো শেয়ার হোল্ডারদের মধ্যে। পারতো কি পারতো না? পারতো। কিন্তু কোম্পানি সেটা ডিস্ট্রিবিউট না করে, যেহেতু আবার মালিককে কি করছে? ঘুরে লোন দিচ্ছে। অ্যাকচুয়ালি এই যে 50,000 টাকা জমে রয়েছে, এটা তো মালিককে পাওয়ার কথা, মালিকের পাওয়ার কথা, মালিককে ডিস্ট্রিবিউট করেনি, কিন্তু ঘুরে কি করছে? আবার লোন দিচ্ছে, লোন নামে দেখাচ্ছে। কাজ সাউন্ড হচ্ছে। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এইখানে বলছে যে লোনটা দিয়েছে তার যতটা পোরশন রিজার্ভ এন্ড সারপ্লাস কোম্পানির রয়েছে, তার মানে লোনের যতটা পোরশন দেখা যাচ্ছে কি ব্যালেন্স শিটে রয়েছে রিজার্ভ এন্ড সারপ্লাস হিসাবে, ততটা পোরশনই আমরা ধরে নেব কি ডিম ডিভিডেন্ড। কোম্পানি যেন শেয়ার হোল্ডারকে অ্যাজ এ ডিভিডেন্ডই দিয়েছে, আর শেয়ার হোল্ডারের হাতে ওটা ট্যাক্সেবল হয়ে যাবে যতটা ডিম ডিভিডেন্ড ধরা হচ্ছে। এখানে যে সেন্টেন্সটা ইউজ করেছে ওটাই বলে গেছে। এখানে আমরা রিড করে দেখে নেব কি বলছে। এখানে দেখো, লোন এন্ড অ্যাডভান্স গিভেন বাই ক্লোজলি হেল্ড কোম্পানি। ক্লোজলি হেল্ড কোম্পানি যদি লোন দিয়ে থাকে কাকে? শেয়ার হোল্ডারকে। যে হোল্ড করছে কত? 10% বা তার বেশি শেয়ার।
তাহলে যতটা লোন দিয়েছে তোমরা তোমাদের বইতে দেখতে পারো, এখানে যদি ব্ল্যাক যদি দেখতে না পাও বা অসুবিধা হয় বইতে দেখতে পারো, যতটা লোন দিয়েছে such loan or advance treated as dividend, যতটা লোন দিয়েছে ততটা কি হয়ে যাবে, ডিভিডেন্ড হিসাবে ট্রিট হবে। আর উপরে কি বলা আছে, টু দ্য এক্সটেন্ট অফ অ্যাকুমুলেটেড প্রফিট, টু দ্য এক্সটেন্ট অফ অ্যাকুমুলেটেড প্রফিট, তার মানে কোম্পানির যতটা অ্যাকুমুলেটেড প্রফিট রয়েছে টু দ্যাট এক্সটেন্ট হিসাবে কনসিডার হবে, ডিভিডেন্ড হিসাবে কনসিডার হবে। তার মানে যতটা লোন অ্যাডভান্স দিয়েছে পুরোটা ডিম ডিভিডেন্ড হিসাবে কনসিডার হবে না, যতটা অ্যাকুমুলেটেড প্রফিট রয়েছে, তার মানে যতটা রিজার্ভ এন্ড সারপ্লাসে প্রফিট জমে রয়েছে টু দ্যাট এক্সটেন্ট, ততটাই লোনের ততটাই ডিভিডেন্ড হিসাবে, ডিম ডিভিডেন্ড হিসাবে কনসিডার হবে। কার হাতে, শেয়ার হোল্ডারের হাতে। বুঝতে পারলে কি পারলে না বলো? স্যার আরেকবার বলুন লাস্ট পয়েন্ট। তাহলে আবার প্রথম থেকে বলছি, যদি কোনো ক্লোজলি হেল্ড কোম্পানি মানে আনলিস্টেড কোম্পানি তার শেয়ার হোল্ডারকে, কোন শেয়ার হোল্ডার, যে শেয়ার হোল্ডার 10% বা তার ইকুইটি 10% বা তার বেশি ইকুইটি শেয়ার হোল্ড করে রয়েছে, সেই ইকুইটি শেয়ার হোল্ডারকে লোন বা অ্যাডভান্স দিয়ে থাকে, লোন বা অ্যাডভান্স দিয়ে থাকে, তাহলে ক্লোজলি হেল্ড কোম্পানি যদি তার শেয়ার হোল্ডারকে কোন শেয়ার হোল্ডারকে 10% বা ইকুইটি 10% বা তার বেশি পার্সেন্টেজ ইকুইটি শেয়ার হোল্ড করে রয়েছে, সেই শেয়ার হোল্ডারকে যদি লোন বা অ্যাডভান্স দিয়ে থাকে, তাহলে পুরো লোন অ্যাডভান্স পুরোটা ডিম ডিভিডেন্ড হিসাবে কনসিডার হবে না। কতটা কনসিডার হবে, যতটা কোম্পানির অ্যাকিউমুলেটেড প্রফিট রয়েছে, টু দ্য এক্সটেন্ট অফ অ্যাকিউমুলেটেড প্রফিট, যতটা অ্যাকিউমুলেটেড প্রফিট রয়েছে ততটাই লোন অ্যাডভান্সের, যতটা লোন অ্যাডভান্স দিয়েছে ততটা ডিভিডেন্ড হিসেবে কনসিডার হবে না, ততটা ডিম ডিভিডেন্ড হিসাবে কনসিডার হবে না, যতটা অ্যাকুমুলেটেড প্রফিট রয়েছে ততটাই ডিম ডিভিডেন্ড হিসাবে কনসিডার হবে। তাহলে আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম যে সাপোজ লোন অ্যাডভান্স দিয়েছে 1 লাখ টাকা, কিন্তু কোম্পানির প্রফিট রয়েছে, অ্যাকুমুলেটেড প্রফিট রয়েছে রিজার্ভ এন্ড সারপ্লাস যেটা, সেটা রয়েছে 60,000 টাকা, তাহলে কতটা ডিম ডিভিডেন্ড হিসাবে কনসিডার হবে, লোনের 1,10,000 তো কনসিডার হবে না ডিম ডিভিডেন্ড হিসাবে, 1 লাখ লোন দিয়েছে, 1,10,000 লোন দিয়েছে, পুরোটা ডিম ডিভিডেন্ড হিসাবে কনসিডার হবে না, কনসিডার হবে 60,000 টাকায়, যতটা অ্যাকুমুলেটেড প্রফিট রয়েছে। ঠিক আছে, আচ্ছা কেস টুতে আসো। কেস টুতে বলছে লোন এন্ড অ্যাডভান্স গিভেন বাই ক্লোজলি হেল্ড কোম্পানি, এখানেও ক্লোজলি হেল্ড কোম্পানি দিচ্ছে, মানে আনলিস্টেড কোম্পানি লোন দিচ্ছে, কাকে দিচ্ছে, শেয়ার হোল্ডারকে দিচ্ছে না, এখানে দিচ্ছে কোনো একটা বিজনেসকে দিচ্ছে। বিজনেস হতে পারে প্রোভাইডারশিপ বিজনেসকে দিচ্ছে, হতে পারে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বিজনেসকে দিচ্ছে, হতে পারে পার্টনারশিপ ফার্মকে দিচ্ছে, হতে পারে এওপি কে দিচ্ছে, হতে পারে বিওআই কে দিচ্ছে, হতে পারে কোম্পানিকে দিচ্ছে। তার মানে এখানেও ক্লোজলি হেল্ড কোম্পানি, এটা কেস টু, ডিম ডিভিডেন্টের আন্ডারেই চলছে কেস টু, এই কেসেও ডিম ডিভিডেন্ড হিসাবে কনসিডার হবে। তাহলে এখানে ক্লোজলি হেল্ড কোম্পানি কোনো কনসার্নকে দিচ্ছে, মানে বিজনেস অর্গানাইজেশনকে লোন এন্ড অ্যাডভান্স দিচ্ছে। কোন বিজনেস অর্গানাইজেশনকে লোন অ্যাডভান্স দিচ্ছে, যে বিজনেস অর্গানাইজেশনে শেয়ার হোল্ডারের, ওই কোম্পানির যে শেয়ার হোল্ডার তার 10% বা তার বেশি, 10% বা তার বেশি শেয়ার হোল্ডিং রয়েছে। তো সেই কেসে যতটা লোন এন্ড অ্যাডভান্স ওই বিজনেসকে দিচ্ছে, এখানে শেয়ার হোল্ডার হচ্ছে একটা কোম্পানি, শেয়ার হোল্ডার এখানে কোম্পানি নয়। তাহলে আমি কি বললাম, যে লোন এন্ড অ্যাডভান্স কোম্পানি দিচ্ছে, ক্লোজলি হেল্ড কোম্পানি। আচ্ছা আমি তাহলে পিকচার করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। স্যার বলছি ক্লোজলি হেল্ড কোম্পানিটা একটু স্যার ক্লিয়ার করে দেবেন, মানে ওটা মানে প্রাইভেট ক্লোজলি হেল্ড কোম্পানি আমি বললাম তো, ক্লোজলি হেল্ড কোম্পানি লিস্টেড কোম্পানি, জানো তো লিস্টেড মানে কি, লিস্টেড কোম্পানি মানে জানো, যেগুলো শেয়ার যার বাজারে শেয়ার করা আছে,
শেয়ার যারা করানো হয় শেয়ার মার্কেটে ছাড়তে পারবে, যাদের শেয়ার বাজারে authority কেনা যায়, ঠিক আছে, তাদের লিস্টেড কেনা যায়। কোম্পানি। আনলিস্টেড কোম্পানি হচ্ছে ক্লোজলি হেল্ড কোম্পানি, ঠিক আছে। ওকে স্যার। তাহলে এখানে একটা কোম্পানি রয়েছে, ওই বিবিডি লিমিটেড এর কথাই বলছি, বিবিডি লিমিটেড যেটা আমরা এক্ষুনি দেখে এলাম। বিবিডি লিমিটেড রয়েছে কোম্পানি, এখানে একটা ধরো পার্টনারশিপ ফার্ম রয়েছে, পার্টনারশিপ ফার্ম রয়েছে। সেকেন্ড কেসে কি বলছে যে কোনো ক্লোজলি হেল্ড কোম্পানি, আমাদের গিভেন কেসে ক্লোজলি হেল্ড কোম্পানি কে আছে, বিবিডি লিমিটেড। তার মানে বিবিডি লিমিটেড যদি লোন অ্যান্ড অ্যাডভান্স কাকে দিয়ে থাকে বললাম, কোনো কনসার্ন কে দিয়ে থাকে। এখানে কনসার্ন বলতে পার্টনারশিপ। তাহলে যদি কোনো ক্লোজলি হেল্ড কোম্পানি, আমাদের গিভেন কেসে ক্লোজলি হেল্ড কোম্পানি হচ্ছে বিবিডি লিমিটেড, যদি লোন এন্ড অ্যাডভান্স কোনো কনসার্ন কে দিয়ে থাকে, গিভেন কেসে কনসার্ন কে পার্টনারশিপ ফার্ম। কনসার্ন বলতে বিজনেস অর্গানাইজেশন, ঠিক আছে। কোন পার্টনারশিপ ফার্ম কে দিয়ে থাকে, যেই পার্টনারশিপ ফার্মে কোনো ইন্ডিভিজুয়ালের, যেই পার্টনারশিপ ফার্মে কোনো ইন্ডিভিজুয়ালের, যে পার্টনারশিপ ফার্মের কোনো ইন্ডিভিজুয়ালের সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট রয়েছে। তাহলে এখানে ধরো চিকু রয়েছে, সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট মানে পরোক্ষভাবে কোনো ধরনের সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট বলতে সাপোজ ফায়দা। চিকুর ধরো এখানে পার্সেন্টেজ রয়েছে 25%, পার্টনারশিপ ফার্মে শেয়ার হোল্ডিং রয়েছে, শেয়ার রয়েছে। পার্টনারশিপ ফার্মে শেয়ার হয় না, যে আমি 20% নিচ্ছি, তুই 30% নে, পার্টনার হলে তো তাদের মধ্যে শেয়ারিং থাকবে। তো জিনিস ফার্স্টে ক্লিয়ার করুন, এই বিবিডি লিমিটেড লোনটা কাকে দিচ্ছে, পার্টনারশিপ ফার্মকে দিচ্ছে না চিকুকে দিচ্ছে? পার্টনারশিপ ফার্মকে দিচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। তো যেখানে চিকু কি রয়েছে, পার্টনার রয়েছে, তার মানে চিকুর কি রয়েছে বলতে পারি, সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট রয়েছে। সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট রয়েছে কোথায়, সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট রয়েছে কোন বিজনেসে রয়েছে, পার্টনারশিপ বিজনেসে সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট রয়েছে। কারণ কোনো বিজনেসে যদি 20% বা তার বেশি তোমার শেয়ার থাকে, যে কোনো বিজনেসে, তো এটা নর্মালি কনসিডার করা হয় কি তোমার সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট রয়েছে, তুমিও প্রভাব খাটাতে পারো। তার মানে চিকুর সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট কোথায় রয়েছে, পার্টনারশিপ ফার্মে। তাহলে বিবিডি লিমিটেড কাকে লোন দিয়েছে, পার্টনারশিপ ফার্মকে। তাহলে যদি কোনো ক্লোজলি হেল্ড কোম্পানি কোনো বিজনেস অর্গানাইজেশনকে, মানে বিজনেস কনসার্নকে, এখানে আমাদের পার্টনারশিপ ফার্মকে যদি লোন দিয়ে থাকে, যেখানে কোনো ইন্ডিভিজুয়ালের সাবস্ট্যান্সিয়াল ইন্টারেস্ট রয়েছে, আর ওই ইন্ডিভিজুয়াল ওই কোম্পানিতে কতর বেশি হোল্ড করে রয়েছে শেয়ার, 10% or more। তাহলে এই পুরো ফ্যাক্ট বুঝতে পারছো কি পারো না? তাহলে ক্লোজলি হেল্ড কোম্পানি কাকে লোন দিয়েছে, পার্টনারশিপ ফার্মকে লোন। ক্লিয়ার হলো না স্যার, এই পার্টটা একবার বলুন, এই কি বলে 10% শেয়ার চিকুর স্যার এখানে কি দরকার ছিল? আমার যদি পার্টনারশিপ ফার্মকে আমি Suppose- লোন পে করতাম। সাপোজ আপনি বিবিডি লিমিটেডে কাজ করেন,
হুম ঠিক আছে, বিবিডি লিমিটেডে কাজ করে না, সরি, বিবিডি লিমিটেডে আপনার শেয়ার হয়েছে 10%, শেয়ার রয়েছে 10%, 10% বা তার হুম, বেশি। তো হুম, আপনি চিকুর জায়গায় নিজেকে বসান, আপনার শেয়ার বলো। রয়েছে বিবিডি লিমিটেডে 10%, এবার হুম, ওখানে তো শেয়ার রয়েছে, প্লাস আপনার পার্টনারশিপ ফার্ম একটা রয়েছে যেখানে আপনি 25% শেয়ার হোল্ড করছেন, ঠিক আছে, হুম, আপনার পার্টনারদের মধ্যে রয়েছে হুম, শেয়ারিং, তো যেটা কি 20-র বেশি আমি এখানে ধরে নিয়েছি, আপনার শেয়ার হোল্ডিং রয়েছে 25%। তো তার মানে দেখুন আপনার দুটো বিজনেসে ইন্টারেস্ট রয়েছে, একটা হচ্ছে কোম্পানিতে যেখানে 10% রয়েছে শেয়ার হোল্ডিং, আরেকটাতে আপনার বিজনেসে ইন্টারেস্ট রয়েছে যেটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম, যেখানে আপনার ইন্টারেস্ট রয়েছে 25%, যেটা কি আমরা সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট বলে থাকি, তার মানে আপনার দুটো বিজনেসে ইন্টারেস্ট রয়েছে। এবার এই সিচুয়েশনে যদি ওই কোম্পানি এই পার্টনারশিপ ফার্মকে লোন দিয়ে থাকে, তাহলে ধরে নেওয়া হবে যে বিবিডি লিমিটেড ডিভিডেন্ড দিয়েছে। বিবিডি লিমিটেড কি দিয়েছে? ডিভিডেন্ড দিয়েছে। বিবিডি লিমিটেড কাকে ডিভিডেন্ড দিল? তাহলে ধরে নেওয়া হচ্ছে পার্টনারশিপ ফার্মকে, আর সেই হিসাবে ওটা পার্টনারশিপ ফার্মের ডিভিডেন্ড হিসাবেই কনসিডার হবে, ঠিক আছে, ওটা পার্টনারশিপ ফার্মের ডিভিডেন্ড হিসাবেই কনসিডার হবে। সাপোজ লোন ইন অ্যাডভান্স দিয়েছে 70,000, তাহলে 70,000 টাকা কি হিসাবে কনসিডার হবে? 70,000 টাকা কনসিডার হবে ডিমড ডিভিডেন্ড হিসাবে, কার হাতে? ডিপেন্ডেন্ট। পার্টনারশিপ ফার্মের হাতে। সাপোজ এটাকেই আমি টুইস্ট করে দিচ্ছি, দেখো, সাপোজ আপনার শেয়ার হোল্ডিং 10% নেই, আপনার শেয়ার হোল্ডিং রয়েছে 6%, তাহলে কি ওটা পার্টনারশিপ ফার্মের হাতে ডিম ডিভিডেন্ড হিসাবে কনসিডার হবে? না। হবে না। তার মানে কোনো স্যার পার্টনারশিপ ফার্মের হাতে যখন 10% থাকাকালীন হুম, ওটা ডিম ডিভিডেন্ড হিসেবে যখন কনসিডার হয়ে গেল, তখন পার্টনারশিপ ফার্ম যে বিজনেসটা চালাচ্ছে সেই বিজনেসটাকে বিবিডি লিমিটেড কে সেই ডিভিডেন্ডের উপরে ট্যাক্স পে করতে হবে, রাইট? না, পার্টনার্স এটা তো ট্যাক্সেবল হচ্ছে যখন আমি এটা 10% করে দিচ্ছি, যখন এটা আমি এটা 10% যখন করে দিচ্ছে 10% তখন করে তো দিচ্ছি, পার্টনারশিপ ফার্মকে তার কি বলে ইনকামের উপরে দিতে হবে, ট্যাক্স ট্যাক্স পে দিতে করতে হবে। হবে। এই যে 70,000 টাকা তো ডিভিডেন্ড হিসাবে কনসিডার হচ্ছে, এটা হুম, কনসিডার হচ্ছে হুম, পার্টনারশিপ ফার্মের হ্যান্ডে, ঠিক আছে, পার্টনারশিপ ফার্মের হ্যান্ডে ট্যাক্সেবল হচ্ছে আদার সোর্সেস, আন্ডার দ্য হেড আদার সোর্সেস। পার্টনারশিপ ফার্ম কোন হেডে দেখাবে? আদার সোর্সেস এর হেডে। 5টা হেডে রয়েছে না? ফ্যাক্ট বুঝতে পারলে কি পারলে না? তাহলে আমি আমার এখানে অন্য প্রশ্ন আছে স্যার, আমার এখানে অন্য প্রশ্ন আছে। পার্টনারশিপ ফার্মে চিকু সার্ভিস করছে, ঠিক আছে, বা সার্ভিস নয়, তার 25%, শেয়ার রয়েছে। না সরি, শেয়ার রয়েছে, তার 25% শেয়ার হোল্ডার আছে। তো চিকুর ভাই ধরুন যদি পিকু এখানে থাকে, যার কিন্তু বিবিডি লিমিটেডে কোনো 10% সোর্স নেই, আর সেই ক্ষেত্রেও কি জিনিসটা একই দাঁড়াবে? না না, এই সিচুয়েশনে শুধুমাত্র ডিম ডিভিডেন্ড হিসাবে কনসিডার হবে। ওর ভাইয়ের যদি ভাইয়ের সাথে কি বলতে করতে চাইছেন আমি বুঝতে পারলাম না। ভাইও পার্টনারশিপে, ভাইয়েরও পার্টনারশিপ আছে 25%, ঠিক আছে, সেম আচ্ছা, ওই কোম্পানি। পার্টনারশিপ ফার্মে ওর ভাইও হুম, ভাইও যুক্ত 25%। আছে, বাট ওর ভাই কিন্তু ওই বিবিডি লিমিটেড এর শেয়ার হোল্ডার না। তবুও আপনার পার্টনারশিপ ফার্মের ইনকাম হিসাবে কনসিডার হবে, কারণ একজন তো আচ্ছা, যে কোনো একজন হলেই হ্যাঁ কনসিডার হ্যাঁ, হবে। পার্টনারশিপ ফার্মের অন্য পার্টনারও নাও হতে পারে, তাদের শেয়ারও না থাকতে পারে। একজন যদি শেয়ার থাকে, একজনের যদি শেয়ার থাকে, তাহলে ওই যে পার্টনারশিপ ফার্মকে যে লোনটা দিল ওটা ডিভিডেন্ড হিসাবে কনসিডার হবে, ডিমড ডিভিডেন্ড হিসাবে কনসিডার হবে, ঠিক আছে। তাহলে ডিম ডিভিডেন্ড এর টপিকে কি শিখলে? কি কোনো অ্যামাউন্ট অ্যাকচুয়ালি ডিভিডেন্ড না হলেও সেটাকে ডিভিডেন্ড হিসাবে কনসিডার করে নিচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সেই হিসাবে তোমাকে ট্যাক্স পে করতে হবে, যার হাতে সেটা ট্যাক্সেবল হচ্ছে। তাহলে এই দুটো কেস ছিল ডিসকাস। এই দুটো অ্যাকচুয়ালি অন্য ব্যাচে পড়াই না, এগুলো অ্যাডভান্স লেভেলের।
আচ্ছা, আদার সোর্সেস ইনকাম ক্যালকুলেশনের সময় আদার সোর্সেস এর ইনকাম ক্যালকুলেশনের সময় যদি কোনো খরচা মাইনাস করার থাকে মাইনাস করা যেতে পারে। যেমন আমরা কি বিজনেস ইনকাম কম্পিউটেশনের সময় যদি কোনো এক্সপেন্স হয়ে থাকে সেই ইনকাম করতে গিয়ে সেটা মাইনাস করি, তেমনি যদি কোনো আদার সোর্সেস এর ইনকাম আর্ন করতে গিয়ে যদি কোনো খরচা হয়ে থাকে সেটা মাইনাস করা যাবে। যেমন তুমি ধরো ডিভিডেন্ড ইনকাম করবে বা তোমার ডিভিডেন্ড ইনকাম হচ্ছে বা ইন্টারেস্ট ইনকাম হচ্ছে, তো সেক্ষেত্রে সেই ইনকামটা করতে গিয়ে তোমার যে খরচা হয়েছে তুমি সেটা মাইনাস করতে পারবে বাকি ডিভিডেন্টের উপরে, বাকি ইন্টারেস্টের উপরে তোমার ট্যাক্স পে করতে হবে। সাপোজ আমি এক্সাম্পল দিতে পারি কি তুমি সাপোজ শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে, তুমি বলছো আমার তো ঠিকঠাক নলেজ নেই, আমি একজনের কাছে গেলাম, ধরো মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করায় তাদের কাছে গেলে বললেন কি আমার শেয়ারে আমি ব্রোকার হায়ার করলাম sir, হ্যাঁ বা হ্যাঁ বললেন কি আমি শেয়ারে ইনভেস্ট করতে চাই, ওর কাছে গিয়ে বললেন, তো সে বললো ঠিক আছে আমি ইনভেস্ট করে দেবো। তুমি বললে কি আমি সেই সব কোম্পানিতে ইনভেস্ট করব যারা বেশি বেশি ডিভিডেন্ড দেয়, তো সে ইনভেস্ট করিয়ে দিল, তো তোমার ডিভিডেন্ড এলো বছরের শেষে 1 লাখ টাকা, সাপোজ ডিভিডেন্ডই 1 লাখ আছে, তো তার জন্য তুমি যে ওকে দিয়ে কাজটা করিয়েছো সেক্ষেত্রে ওকে ব্রোকারেজ দিতে হচ্ছে ধরো 5,000 টাকা, তাহলে এই 5,000 টাকা মাইনাস করা যাবে। তাহলে কোনো ডিভিডেন্ড ইনকাম করতে গিয়ে বা কোনো ইন্টারেস্ট ইনকাম করতে গিয়ে যদি তোমাকে কোনো খরচা করতে হয় সেই পারপাসে, সেটা মাইনাস হবে, বাকিটার উপরে ট্যাক্সেবল হবে, এটা তাহলে ট্যাক্সেবল ডিভিডেন্ড হবে। ঠিক আছে, বাকিটা তাহলে ট্যাক্সেবল ডিভিডেন্ড। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস স্টাফ ওয়েলফেয়ার স্কিম। আমরা চ্যাপ্টারের শুরুতে কি দেখেছিলাম, যদি এমপ্লয়ি থেকে স্টাফ ওয়েলফেয়ার পারপাসে মানে প্রভিডেন্ট ফান্ডের পারপাসে বা রিটায়ারমেন্ট বেনিফিট অন্য কোনো রিটায়ারমেন্ট বেনিফিটের পারপাসে, প্রভিডেন্ট ফান্ড বাদ দিয়ে যদি কোনো অন্য ফান্ড থাকে তার পারপাস যদি এমপ্লয়ির কাছ থেকে টাকা কেটে রেখে দেয় সেক্ষেত্রে আদার সোর্সেস এর ইনকাম হিসাবে কনসিডার হবে। এবার সেই টাকাটা যদি সে কন্ট্রিবিউট করে দেয় মানে কেটেছিল আবার জমা করে দিয়েছে, তাহলে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে ওখানে বলছি। তার মানে এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি কতটা ছাড় হবে, আমার যে আদার সোর্সের ইনকাম রয়েছে সেই ইনকাম থেকে কি কি ছাড় আমি পেতে পারি। তাহলে প্রথম ছাড় বললাম যে তুমি ডিভিডেন্ড ইনকাম করতে গিয়ে ইন্টারেস্ট ইনকাম করতে গিয়ে যদি তোমার খরচা হয় সেটা মাইনাস করে দেবে। সেকেন্ড পয়েন্ট বলছে যে তোমার এমপ্লয়ারের থেকে সাপোজ এমপ্লয়ি থেকে তুমি কেটেছিলে পিএফ এর পারপাসে, এমপ্লয়ি থেকে কেটেছিলে সাপোজ পিএফ এর পারপাসে 5,000 টাকা, কিন্তু তুমি অত জমা করোনি, যতটা জমা করছো ততটা ছাড় করবে। অ্যাকচুয়ালি ডিপোজিটেড অ্যাকচুয়ালি ধরো 4,500 জমা করছো আর 500 টাকা নিজের পকেটে রেখে দিয়েছো, সাপোজ ধরলাম, তো 500 টাকা তোমার আদার সোর্সেস এর ইনকাম হিসাবে কনসিডার হবে, যেটা কি তুমি এমপ্লয়ির কাছ থেকে কেটে রেখে দিয়েছো। 500 টাকা জমা করোনি, অ্যাকচুয়ালি তুমি জমা করেছো 4,500 কিন্তু কেটেছো 5,000। ঠিক আছে, এরপরে সি বলছে যে প্ল্যান্ট মেশিনারি ফার্নিচার যদি রিপেয়ার করতে হয় আর সেটা থেকে যদি তোমার ইনকাম হয়ে থাকে তাহলে এই রিপেয়ারিং খরচা বা তার যে ডেপ্রিসিয়েশন হচ্ছে সেটা মাইনাস করে যেটা তোমার ইনকাম হচ্ছে সেটা আদার সোর্স দেখাবে। ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে বলা হচ্ছে যদি তোমার 15,000 বা 33.33 এই দুটোর মধ্যে যেটা লোয়ার ইনকামের 33.33 মানে 1/3 বলা যেতে পারে, এই দুটোর মধ্যে যেটা লোয়ার ইনকামের 1/3 আর 15,000, ইনকামের 1/3 আর 15,000, কার কেসে বলছি, ফ্যামিলি পেনশনের কেসে বলছি। কি বলছি না কতটা ছাড় হবে, ফ্যামিলি পেনশন তো আদার সোর্সেস এর আন্ডারে দেখানো হয়, তো সেখান থেকে কিছু ছাড় হবে। কতটা ছাড় হবে, 15,000 প্লাস 1/3 অফ ফ্যামিলি পেনশন, 15,000 1/3 অফ ফ্যামিলি পেনশন, যেটা সব থেকে কম সেটাই ছাড় হবে। সাপোজ তোমার ফ্যামিলি পেনশন রয়েছে 75,000 ফ্যামিলি পেনশন, তাহলে 15,000 আর 1/3 অফ 75,000, 1/3 অফ 75,000, তাহলে কোনটা কম হচ্ছে, 15,000 আর 1/3। তাহলে কি নটা হুম
কি 9 তারিখ তাহলে স্যার এক্সাম হচ্ছে? 9 তারিখ এক্সাম হচ্ছে 9 ফেব্রুয়ারি, ঠিক আছে? 9 ফেব্রুয়ারি কি স্যার ডাইরেক্ট ট্যাক্স এগুলো হবে না? না না না, শুধু এটা না, আমার exam? আপনার যেটা বাকি রয়েছে বা আদার ব্যাচের তো হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, শুধু আপনাদের তো হুম, না, তা নয়। আচ্ছা, এখানে আমরা তাহলে দেখছি কি আদার সোর্সেস এর ইনকাম থেকে কি কি ছাড় হবে। তাহলে প্রথম দেখলাম যে ডিভিডেন্ড ইন্টারেস্ট ইনকাম করতে গিয়ে যদি তোমার খরচা হয় সেটা তুমি মাইনাস করে দেবে। সেকেন্ড আমরা দেখলাম যে এমপ্লয়ির থেকে যেটা কেটে রেখেছিলে তার মধ্যে তুমি যতটা কন্ট্রিবিউট করেছো সেটা মাইনাস করে সেটা মাইনাস করে দেবে। তারপর এমপ্লয়ি থেকে 5,000 কেটেছিলে, এখন তুমি জমা করছো 4,500, তার মানে যে বাকি টাকা রেখে দিয়েছো এমপ্লয়ি থেকে কেটে সেটা 500 টাকা আদার সোর্সেস এর হেডে ট্যাক্সেবল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বললাম যে প্ল্যান্ট মেশিনারি ভাড়ায় দিয়েছো, সাবলেট আউট করেছো, সাবলেট সাবলেট করেছো, বা তোমার টেম্পোরারিলি পড়েছিল প্ল্যান্ট মেশিনারি, তো সেটা ভাড়ায় দিয়েছো, তার যে রিপেয়ার ডেপ্রিসিয়েশন সেটা মাইনাস করে বাকি ইনকামটা তুমি আদার সোর্সেস এর হেডে দেখাবে, রিপেয়ার যদি কিছু করতে হয় ডেপ্রিসিয়েশন হয়ে থাকলে। আচ্ছা, ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে বললাম যে পুরো ফ্যামিলি পেনশন থেকে তুমি মাইনাস করে দেবে 15,000 বা 1/3 অফ ফ্যামিলি পেনশন, হুইচ এভার ইজ লেস। তাহলে এখানে আমি এক্সাম্পল দিয়ে দেখালাম যে 15,000 হচ্ছিল আর 75-এর 1/3 25,000, তার মানে লেস হচ্ছে 15,000, তার মানে 75,000 তোমার ট্যাক্সেবল হবে না, সেখান থেকে 15,000 মাইনাস করে দেবে, 60,000 তোমার ট্যাক্সেবল ফ্যামিলি পেনশন হবে, ঠিক আছে? তাহলে আদার সোর্সেস এর হেডে আরো অনেক ইনকাম আসতে পারে, ঠিক আছে, আসতে পারে। এবার তাহলে সেই ইনকাম করতে গিয়ে তোমার যে খরচাটা হচ্ছে সেটা তুমি মাইনাস করে দেবে, বাকি ইনকামের উপরে ট্যাক্স পে করতে হবে, তার মানে বাকি ইনকাম হয়ে যাবে ট্যাক্সেবল ইনকাম। কোন হেডে? আদার সোর্সের হেডে। আচ্ছা, এরপরে কিছু একটা এক্সাম্পল রয়েছে, দেখে নাও, এটা হয়ে গেলে কমপ্লিট আদার সোর্সেস এর চ্যাপ্টার। তাহলে এখানে পার্সন কে রয়েছে? মিস্টার রঞ্জন। মিস্টার রঞ্জনের ইনকাম দেওয়া রয়েছে, তোমাকে কি বের করতে হবে? তার ট্যাক্সেবল ইনকাম বের করতে হবে। তার ট্যাক্সেবল ইনকাম বের করতে হবে। রঞ্জন কোথা কোথা থেকে ইনকাম করেছে দেখে নেওয়া যাক, মিস্টার রঞ্জন ডাইরেক্টর ফি পেয়েছে কোন কোম্পানি থেকে? ওয়াই লিমিটেড থেকে। ট্যাক্সেবল তো না ছাড় আছে? ট্যাক্সেবল না ছাড় আছে? ট্যাক্সেবল Taxable. ট্যাক্সেবল স্যার। ট্যাক্সেবল, কোনো ছাড় নেই, আদার সোর্সেসেই আসবে, আমরা দেখে এলাম এখনই যে ডাইরেক্টর ফি আদার সোর্সেসেই আসে, তো আদার সোর্সেসেই আসবে, আদার সোর্স হেডে। এগ্রিকালচারাল নো 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 ইন ইন্ডিয়া রয়েছে এক্সাম্পট, হুম। নেপালেরটা হবে। নেপালেরটা ট্যাক্সেবল। আদার সোর্স ওএস, আদার সোর্স আমি শর্টে লিখছি ওএস। ইন্টারেস্ট, এফডির ইন্টারেস্ট ট্যাক্সেবল ওএস। সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট ট্যাক্সেবল ওএস। আদার সোর্সেস এর হেডে গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্যাক্সেবল আদার সোর্সেস এর হেডে। প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট ট্যাক্সেবল হয় না, এটা হয়ে যায় এক্সাম্পট। প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট এক্সাম্পট হয়ে যায়। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এটা ট্যাক্সেবল ওএস। ডিভিডেন্ড ফ্রম অজন্তা লিমিটেড, আগে ডিভিডেন্ড ট্যাক্সেবল হতো না, এখন নতুন নিয়ম এসেছে ডিভিডেন্ড ট্যাক্সেবল হবে, তার মানে এটা আগের রুলে ট্যাক্সেবল হবে না, এক্সাম্পট হয়ে যাবে, ঠিক আছে? আগের রুলে এক্সাম, এখনের রুলে ট্যাক্সেবলই তো। হ্যাঁ, আগের রুলে বলতে আগে গভর্নমেন্ট আগে কি করতো, কোম্পানি ট্যাক্স পে করতো, কোম্পানি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স পে করে দিত, ঠিক আছে? এখন বলতে 2021 থেকে চলে আসছে, 2021 থেকে কোম্পানি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স ডিডিটি পে করে না। কোম্পানি যদি না ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স পে করে, তার মানে কাকে পে করতে হবে? যে ডিভিডেন্ড পাচ্ছে। তাহলে এখানে যেহেতু এটা পুরনো কেস রয়েছে, তার মানে কোম্পানি আগে পে করে দিয়েছে, তাহলে এখন Exempt কাকে হয়ে দিতে যাবে। হবে না, মিস্টার রজনীকে। রজনী। লটারি প্রাইস ট্যাক্সেবল হবে।
আচ্ছা লটারি লটারি ফুলি ট্যাক্সেবল, লটারি ট্যাক্সেবল হয়ে যাবে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সব আদার সোর্সের আমি কিছুক্ষণ আগে বলে এলাম যে আদার সোর্সের ইনকাম করতে গিয়ে যদি তোমার কোনো খরচা হয় সেটা তুমি মাইনাস করে দেবে, কিন্তু লটারির কেসে ওই রকম কিছু হবে না। লটারির কেসে তুমি যত টাকা লটারি পেয়েছো, যত টাকা লটারি পেয়েছো ইনকাম, লটারি ইনকাম পেয়েছো পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। এক্ষেত্রে তুমি ভাবছো কি আমি টিকিটের খরচা মাইনাস করবো, ওটা চলবে না। স্যার লটারি আমরা তো এই ওটা হবে লটারি কি? লটারির কেসে খরচা মাইনাস করা যায় না, ঠিক আছে। অন্যান্য কেসে যেমন তুমি প্ল্যান্ট মেশিনারি ভাড়ায় দিয়েছো তো সেক্ষেত্রে কিছু খরচা হলো সেটা মাইনাস করা যাবে। যেমন কিছুক্ষণ আগে দেখে এলে কি তুমি ডিভিডেন্ড ইনকাম করতে চাও, ব্রোকারকে গিয়ে ধরেছো, বলেছো কোন শেয়ারে ইনভেস্ট করবো, ডিভিডেন্ড পেলে এবার সেখান থেকে ব্রোকারেজ মাইনাস করে বাকিটার উপরে তুমি ট্যাক্স পে করলে। তো কিন্তু স্যার লটারিতে 100 টাকা জিতলে ট্যাক্স কত কাটে? 60 টাকা না 40 টাকা? লটারিতে ওইভাবে, আচ্ছা ওটা তো লটারি আপনার টিডিএসটা, ওটা টিডিএস এর রুলে আচ্ছা, রয়েছে, TDS এর টিডিএস rule এ এর রুলে কাটে। রয়েছে। হ্যাঁ টিডিএস এর রুলে রয়েছে। আচ্ছা তাহলে লটারি প্রাইজে কি বললাম যে কোনো খরচাই মাইনাস হবে না, পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে, কোনো খরচা মাইনাস হবে না। কেন খরচা মাইনাস হবে না এখানে বললাম, নিচে লটারি টিকিটের খরচা দেওয়া রয়েছে। লটারি কিনতে কত খরচা হয়েছে, স্যার লটারি কিনতে কত খরচা হয়েছে? 10,000 10,000 10,000, টাকা। ওইটা মাইনাস হবে না। আচ্ছা রেন্ট ফ্রম সাবলেটিং অফ ফ্ল্যাট, ফ্ল্যাট ভাড়ায় দিয়ে কত পেয়েছো? ওটা আচ্ছা, taxable। 6,000। না না 6,000 নয়, 12,000 পেয়েছো। 12,000 ও টাকা। হ্যাঁ 12,000 টাকা সাবলেট একজনের কাছ থেকে ভাড়ায় নিয়েছো, হ্যাঁ যার হ্যাঁ কাছ হ্যাঁ থেকে ভাড়ায় নিয়েছিলে 6,000-এ ভাড়ায় তাকে নিয়েছিলে, সে আবার 6,000 অন্য টাকা টাকা ভাড়া দিয়ে দিত। যার কাছ থেকে যার কাছ থেকে রজনী ভাড়ায় নিয়েছিল 6,000-এ, তাকে 6,000 টাকায় ভাড়ায় নিয়েছিল, তাকে 6,000 টাকা দিতে হয়েছে। কিন্তু সে আবার ভাড়ায় দিয়ে, রজনী আবার ভাড়ায় দিয়ে পেয়েছে কত, সাবলেট করে 12,000। তার মানে রজনীর এখানে আদার সোর্সের ইনকাম কি হবে, 12 থেকে কত মাইনাস হবে, 6। 6,000 টাকার উপর হবে ট্যাক্স। 12 থেকে মাইনাস হয়ে যাবে 6, কারণ রজনীকে তো দিতে হচ্ছে 6,000 না। হুম। আচ্ছা তাহলে এরপরে স্যার তার 6,000 টাকা তো ইনকাম হচ্ছে। লেখা আছে 6,000, এখানে নিচে আবার কি বলেছে, 600 টাকা কি জন্য দিতে হচ্ছে, রেন্ট কালেক্ট করার জন্য যে, রিয়েলাইজিং রেট। হ্যাঁ। তো 12,000 টাকা সে পেলেও, 12,000 টাকা পেলেও তার খরচা হয়ে যাচ্ছে 6,000 প্লাস দিয়ে রেন্ট রিকভার করতে 600 টাকা। 600। তার মানে 600 6,600 টাকা, 5,400। 6,600 টাকা মাইনাস হয়ে যাবে 12,000 হ্যাঁ, থেকে। 5,400 টাকা। হ্যাঁ, 5,400 টাকার উপর 5,400 ট্যাক্স। টাকা হচ্ছে ট্যাক্সেবল। তাহলে যেগুলো বলেছিলাম যে এখানে আনসার দেওয়া রয়েছে, ডাইরেক্টর ফি ট্যাক্সেবল, এটা ট্যাক্সেবল, আদার সোর্সেস এর আন্ডারেই চলছে সবকিছু। আচ্ছা পোস্ট অফিস সেভিংস ব্যাংকের ছাড় পাওয়া যায়, এখানে ছাড় দিয়েছে, অ্যাকচুয়ালি এটা এখানে ছাড় হয় না, এটা পরে গিয়ে ছাড় হয়। এটা তোমার সেকশনে, কোন সেকশনে ছাড় হয়, এখানে ছাড় দিয়ে দিয়েছে, ঠিক আছে চলো। গভর্নমেন্ট সিকিউরিটি যে পিপিএফ তো বলেইছিলাম ছাড়, এখানে ছাড় হয়ে যাবে। আর অজন্তা লিমিটেডের তো ছাড় বলেইছিলাম। লটারি, লটারি বলেছিলাম স্যার পুরা ট্যাক্সেবল হবে, বলো। বলছি এই যে লটারির ক্ষেত্রে আমরা তো জানতাম স্যার 30% কেটে 70% আমি পাবো, ওই 70% এর উপর তো ট্যাক্সেবল হবে না স্যার, এখানে কি রকম? না এটা যেটা তুমি ভাবো যে কেটে পাবো বলতে কি, ওটা হ্যাঁ। ওটা তো তোমার নামেই জমা হচ্ছে এখানে, ওটা তোমার নামেই জমা হয়, কেটে পাবো বলে কিছুই হয় না। ধরো আজকে তুমি হ্যাঁ, যেমন 100 টাকা যদি আমি পাই তাহলে তো 30% আমি যার কাছ থেকে পেয়েছি সে কমিশন পাবে, আর 70% পাবো আমি। 100 টাকা কমিশন, 70 আরে টাকা ওটা পাবো আমি, আর ওটা কমিশন নয়, ওটা টিডিএস স্যার বলুন। তোমার নামে জমা হয়ে থাকে ইনকাম ট্যাক্সের স্যার ও ডিপার্টমেন্ট। যেটা বলছে স্যার ও যেটা বলছে স্যার, ডিআর কোম্পানির যে টিকিটটা হয় ওই টিকিট কাউন্টার থেকে যে কাটে ওরা স্যার 30% নিয়ে নেয়, মানে যদি ওইটা 1 কোটি আমার টাকা জানার হয়। দরকার নেই। আমি তোমাকে কি বললাম যে তোমার লটারি 10 লাখ টাকা লেগেছে, ঠিক আছে, এই 10 লাখ টাকা তোমাকে দেবে না, তোমাকে টিডিএস এর রুলস হিসাবে ওরা 7 লাখ টাকাই দেবে। টিডিএস এর রুলস হিসাবে ওরা তোমাকে 7 লাখ টাকাই দেবে। আজ 3 লাখ কাটলো, 3 লাখ, এটা তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তোমার প্যান নাম্বার দিয়ে, তোমার প্যান নাম্বার দিয়ে জমা হয়ে নাম্বার যাবে। না দিলে তো আবার হ্যাঁ তোমার প্যান নাম্বার দিয়ে আবার জমা হয়ে যাবে তোমার ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের ঘরে। তো
ইনকাম ট্যাক্স তাহলে ডিপার্টমেন্টে আমি স্যার ওই যে 7 লাখ টাকা পেলাম, তাহলে 7 লাখ টাকার উপর আর কোনো ট্যাক্স বা টিটিএস কিছু থাকবে না, তাই তো? তোমার ইনকাম 10 লাখই ধরা হবে। তোমার ইনকাম 10 লাখই ধরা হবে। সাপোজ তুমি স্যালারি ইনকাম করো 2 লাখ, তোমার ইনকাম 12 লাখই ধরা হবে। বুঝতে পারলে? তোমার ইনকাম 12 লাখ ধরা হবে। এবার 12 লাখের উপরে হিসাব করা হবে। 12 লাখের উপরে যে ট্যাক্সটা হয়েছে স্যার সেটা অলরেডি স্যার 10 লাখের উপরে তো 30% ট্যাক্স দিয়ে দিয়েছে। দিয়েছে না, তাহলে ওইভাবে এবার হয় না, দিয়ে দিয়েছে। ওইটা জমা রইলো। ঠিক আছে, ওইভাবে দিয়েছে বলে কি বলেছে? দিয়েছে না, ওটা জমা রাখা হয়েছে কেটে। তাহলে ও স্যালারি ইনকাম ধরো 2 লাখ, জমা রাখা হয়েছে স্যার কোন পারপাসে? সরকার তাহলে আমার কাছে 30% কেটে জমা রাখছে, জমা রেখেছে আমার আমাকে পুরো কি ঘুরে কাহিনীটা। রিটার্ন দেবে? হ্যাঁ, রিটার্ন দেবে। পুরো কাহিনী শুনুন। এখানে 2 লাখ টাকা ওর স্যালারি ইনকাম, ওর লটারি ইনকাম রয়েছে 10 লাখ, টোটাল তো 12 লাখ। ও বছরের শেষে হিসাব করবে কি আমার কত ট্যাক্স হবে, ও 12 লাখের উপরে হিসাব করবে। করবে কি করবে না? করবে। হ্যাঁ করবে। হ্যাঁ করবে। তো ওর দেখা গেল কি ট্যাক্স হচ্ছে 1.5 লাখ। সাপোজ ওর ট্যাক্স হচ্ছে 1.5 লাখ, কিন্তু ওর তো অলরেডি কাটা আছে 3 লাখ। ওর তো অলরেডি কাটা আছে 3 লাখ। 3 লাখ কাটা আছে, তাহলে ও রিটার্ন পাবে কত? বাকি 1.5 লাখ। 1.5 লাখ। এইরকম 1.5 লাখ সিস্টেমে টাকা। চলে। ঠিক আছে, আপনাকে বছরের শেষে জানাতে হবে যে আমার এত টাকা ইনকাম হচ্ছে, যত টাকা কেটে রাখা হয়েছে অত টাকা হচ্ছে না, তাহলে আপনাকে রিটার্ন করে দেবে, জানাতে হবে। স্যার ধরুন আমার হয়তো আমি অন্য কোনো স্যালারি হেড নাই, শুধু আমি লটারিটাই পেয়েছি, ওই হ্যাঁ হেডটাই তো যদি ধরি আর আমার অন্য কোনো ইনকাম নেই, তাহলে হয়তো আমি 10 লাখ টাকা পেয়ে থাকি। হ্যাঁ, তো হ্যাঁ সেক্ষেত্রেও বলুন। তোমাকে হিসাব করে বলতে হবে যে আমি 10 লাখের উপরেই তো। আমার টোটাল ইনকামই 10 লাখ, আমার টোটাল ইনকামই 10 লাখ, আচ্ছা তো আমার বাকি টাকা রিফান্ড দিয়ে দিন। 10 লাখের হিসাবে তোমার 10 লাখের উপর হিসাবে ধরো 1,20,000 ট্যাক্স হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি বলবে তাহলে আমার তাহলে বাকি টাকা 1,80,000 টাকা আমি, হ্যাঁ 1,80,000 রিফান্ড করে দিন। তোমাকে সেটা বলতে হবে ইনকাম তাহলে যে ট্যাক্স। স্যার, তাহলে যে স্যার স্যার এই মার্কেটে যে লটারি গুলো চলে সেগুলো কি প্রসেসে চলে? ওই একই প্রসেসে চলে। লটারি, তুমি কি কোনো লটারি জিতেছে বলো? না জিতিনি, কিন্তু যারা জেতে তাদের তো শুনেছি যখন 30% ওই তাই কাউন্টারে বলে নিয়ে যারা নেয়। যেতে, এই 30% তারাই কেস তো সেই বলে দিলাম। কাউন্টারটাই নিয়ে নেয়। আরে 30% না, কেস তো বলে দিলাম এখনই কি হবে। সে তো আপনি বলছেন প্যান কার্ডের থ্রু দিয়ে ইনকাম ট্যাক্স অফিসে জমা পড়বে, হুম, কিন্তু এরা এরা কি করছে, এরা ওই যে যে কাউন্টার থেকে, ধরুন মেদিনীপুরে কোনো একটা কাউন্টার থেকে কিনেছি, তারাই কি করবে, আমাকে 70 লাখ দেবে, বাকি টাকাটা সেই নিয়ে নেবে। সেই নিয়ে নেবে নয়, তাকে কাজ করতে হয়। তুমি জানো কি সে নিয়ে নেয় কি করে? না 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 তাহলে স্যার, সে নেয় না। ও সে নিয়ে হচ্ছে নিলে যে হবে? টাকাটা পাচ্ছে, যে লটারি জিতছে, তার হয়ে ও সব কাজটা করে দেয়, ওদের সমস্ত সোর্স কাজে লাগিয়ে। তাদের এই ভেতরের কাজ আর তুমি কিছু কিছু না। জানো না। তুমি দেখো কি তোমার হাত থেকেই শুধু নিয়েছে টাকা, এতটাই দেখলে হয়ে যাবে? তার ভেতরে কি হচ্ছে, কে টাকা নিচ্ছে, কে জমা করছে না করছে, তুমি যেদিন জিতবে তুমি সেদিন বলবে। বা তোমার এমন কোনো বন্ধু রয়েছে বলো যে প্যান নাম্বার দিয়েছে কিন্তু তার প্যানে জমা হয়নি, যে তো টাকা কেটেছে। এখানে আমি 3 লাখের কেসের এক্সাম্পল দিলাম, কি তোমার 10 লাখের যদি 7 লাখ তোমাকে দেয়, 3 লাখ তোমার জমা হয়ে যাবে প্যান কার্ডে, যদি তুমি প্যান নাম্বার দিয়ে থাকো। তোমাকে নিজেকেই বলতে হবে যে আমি প্যান কার্ড আমার রয়েছে, আমি দিতে চাই। যদি বলে যে আমার প্যান নেই, তাহলে কিন্তু তোমার আরো বেশি পার্সেন্টেজে কেটে নিবে। বেশি টাকা কাটবে। হুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক হুম, আছে। ঠিক আছে স্যার, পেরোলো। আচ্ছা, তাহলে এগুলো বুঝতে পারছি আদার সোর্সের ইনকাম কি করে বেরিয়েছে। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল এখানে চ্যাপ্টার। নেক্সট ডেতে নেক্সট চ্যাপ্টার শুরু করব। চলো। ওকে, থ্যাংক ইউ স্যার।